সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নির্বাচনী আমেজ, নির্বাচনী আলোচনা, সব জায়গায় নির্বাচনী রব। তবে সেই নির্বাচন কি অর্থবহ হবে, অন্তর্ভুক্তিমূলক হবে, গ্রহণযোগ্য হবে, নাকি আবারও প্রশ্নবিদ্ধ, নাকি আবার আলোচনা, নাকি সমালোচনা? এ বিষয়ে আমরা কথা বলবো। একই সঙ্গে সামনে ঈদ নিয়েও নাকি রাজনীতি হচ্ছে, সে বিষয়ে আমরা আলোচনা করতে চাই। আর্থিক মন্দার এই সময় বিভিন্ন জায়গায় ফুলে ফেপে অর্থনৈতিকভাবে অনেকে লাভবান হচ্ছে বিভিন্ন প্রক্রিয়ায়। সে বিষয়টি আমরা আজকের আলোচনায় আনতে চাই। চারজন অতিথি এরই মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ইআরআই চেয়ারম্যান ডক্টর আনম এহসানুল হক মিলন। এরপর রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, গবেষক, কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক। আমার বাদিকে রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সবশেষ রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। আমরা চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে। সাম্প্রতিক সময়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের একটা কথা সামনে আসছে। আমি আপনার কাছে সরাসরি জানতে চাই, আসলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে আসলে কি বোঝায়? ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে শব্দটা বললেন এটা তো অনেক দিন ধরেই বহুল আলোচিত। আমি যদি সাধারণভাবে বুঝি, প্রথমে নির্বাচনটাকে হিসাব করেই এটার বলে কনক্লুশন টানা উচিত। নির্বাচন মানে আমি যদি আমাদের সংবিধানকে উল্লেখ করেই এটা বলতে চাই যে জনগণের প্রত্যক্ষ ভোটে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সেটা স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত। তাহলে ফার্স্ট অন্তর্ভুক্তিমূলক হচ্ছে যাতে করে এই ধরনের যারা ভোটে দাঁড়াতে চায় তারা যাতে যথাযথভাবে দাঁড়াতে পারে, আর যারা ভোট দেবে তারা যাতে যথাযথভাবে ভোট দিতে পারে, আর তারপরে যথাযথভাবে গোনা প্রচার করা এবং যারা বেশি ভোট পেয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অঞ্চলে ক্ষমতা, মানে সংশ্লিষ্ট বললাম এই জন্য জাতীয় সংসদ থেকে শুরু করে স্থানীয় পরিষদ। এই জায়গায় অন্তর্ভুক্তিমূলক অন্যদের সাথে আমাদের একটা ডিফারেন্স চলে আসে যে আমরা দেখবেন যে ভোট দেওয়ার কথাটা বারবার বলি, সবাই দিচ্ছে কিনা দেখি, কিন্তু ভোটে দাঁড়ানোর সময় অধিকার আছে কিনা এটা বলি না। সেটার কথা আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। যে এখনও আমাদের দেশে আপনার যদি টাকা না থাকে মিনিমাম পর্যাপ্ত, আর যদি দল করেন সেটা দলটা না হয় বাদ দিলাম, মার্কা বর্ণটা বাদই দিলাম, আপনার টাকা না থাকলে অন্যান্য পেশি শক্তি অন্যান্য সুযোগগুলো না থাকলে এটা হয় না। তাহলে আমাদের বিবেচনায় প্রথমে এইটা একটা হওয়া দরকার। দ্বিতীয়ত কি হওয়া দরকার? ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমসুযোগ। কি কি যোগ্যতা থাকা দরকার? ওই যে বললাম, আপনি ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে প্রথমে আপনার টাকার খেলাটা বন্ধ করতে হবে, যাতে একটা ভালো লোক দাঁড়াইতে পারে। তার পেশি শক্তি না থাকলেও সে যাতে ভোটে অংশ নিয়ে সমসুযোগ পায়। আমরা যার জন্য বলেছিলাম যে ভোটের প্রচার প্রপাগান্ডার দায়িত্ব নির্বাচন কমিশন যদি নিয়ে নেয় তাহলে কিন্তু অনেক কিছু করা যাবে। যিনি দাঁড়াবেন তার জন্য সুযোগ সুবিধা আরও বেশি হবে, যেটা লেভেল প্লেইং ফিল্ড বলে। তো এটা দাঁড়ানোর জন্য। আর ভোট দেওয়ার ক্ষেত্রে এটা ন্যাচারাল যে আমাদের ধরে নেন যে ভোটে জেতার ক্ষেত্রে যে প্রশাসনিক কারসাজিটা হয় সেটা বন্ধ করতে হবে, যে টাকার খেলা পেশি শক্তি মুক্ত করতে হবে, এবং সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণার কথাটা আসে বিশেষ করে পার্লামেন্ট ইলেকশনের তা যখন আমরা বলি, কারণ পার্লামেন্ট মেম্বাররা তো তারা আইন প্রণয়ন অন্য কাজ করবে, সেখানে যদি সাম্প্রদায়িক এবং আঞ্চলিকতার প্রভাব থাকে তাহলে কিন্তু যথাযথভাবে নির্বাচিত হতে পারে না। আরও দুইটা, একটা হচ্ছে ভয় রাজত্ব বন্ধ করা, আর হচ্ছে আপনার কি বলে প্রশাসনিক কারসাজি হবে না, মানে কোন সরকার আন্ডারে হবে তার ভূমিকা কি। এইগুলো হলে অন্তত পক্ষে আপনি ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার জায়গাটা দাঁড়াবে। কিন্তু আরেকটা কথা, সেটা এখন সামনে আসছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেটা হচ্ছে যে আমরা মানি না মানি, আমরা যতই যুক্তিতর্ক দেই যে ভোটের জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল, প্রধানত বাংলাদেশের ক্ষেত্রে, কারণ যদি স্বতন্ত্র দাঁড়ায় তার ক্ষেত্রে ভিন্ন ধরনের বিষয়টা আছে, কিন্তু বিশেষ করে রাজনৈতিক দল এবং যাদের বিগত দিনে দেখা গেছে যে ভোটের পরিমাণ একেবারে কম না, ভালোই ভোট, অনেক সময় তাদের অংশগ্রহণ যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে আপনি এইখানে যে বিশেষ করে অন্তর্ভুক্তিমূলক যে কথাটা বলেছেন সেইটা একটা প্রশ্নবিদ্ধ থেকে যায়। এটাই কারেক্ট। হয়তো অর্থবহ এবং গ্রহণযোগ্যর জায়গাটায় সংকট হয় না, কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক এইটা আজকের দুনিয়াতে এইটার একটা দেখা সাক্ষাৎ হয়, সেইটা কিন্তু নির্ভর করছে যে এইরকম সবাইকে আমরা সেই সুযোগটা দিতে পারবো। আপনি একটা নির্দিষ্ট দলের কথা বলছেন, এই বিষয়ে আপনার সাথে আসবো, আপনার কাছে আসবো। আমরা আনম এহসানুল হক মিলনের কাছে জানতে চাইবো টাকার খেলা বন্ধ হওয়া, পেশি শক্তি বন্ধ হওয়া, লেভেল প্লেইং ফিল্ড শুনতে খুব ভালো শোনা যায়, আসলে বাস্তবতা কতটুকু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচককে। হ্যাঁ,
আমরা নির্বাচন দেখে আসছি স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পর। এই স্বাধীনতার পর যে নির্বাচনগুলো এই পর্যন্ত আমরা দেখে এসেছি, সেখানে দেখলাম যে টাকার খেলা এবং দলের খেলা দুইটি। এবং অনেকেই রাজনীতি করেন না, কিন্তু তারাও নির্বাচনে আসতে চান। বর্তমান যে নির্বাচন সংস্কার কমিশন গঠিত হয়েছে, তাদেরকে এখন দৃষ্টি দিতে হবে এইবারের নির্বাচন তারা কোন পথে নিয়ে যাবে। উনাদের যে আরপিও নির্বাচন কমিশনের রয়েছে, সেগুলি তো এমনও কতগুলো ক্লজ রয়েছে যেখানে তারা প্রায়োরিটাইজ করছেন ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট যেন না আসে, এরা যেন নির্বাচন না যেতে পারে। ধরুন 2% ভোটের কথা বলা হয়েছিল, সেটা প্রস্তাব ওনারা বোধহয় 0.5% ওনারা করেছেন, কিন্তু ওনারা মানবে কিনা। এই 2% 0.5% এটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা। দেখেন, বাংলাদেশে প্রথমে আপনি ইনক্লুসিভে গিয়েছিলেন, আমি ইনক্লুসিভটাকে আমি অন্যভাবে বুঝি। ধরুন 49টি পার্টি আছে, একটি পার্টি নির্বাচন অংশ না করলে কি 48টা আসলে ইনক্লুসিভ হবে না? এটাও ইনক্লুসিভ হয়, কিন্তু কথা হচ্ছে জনপ্রতিনিধি যারা হবে তাদের ভিতরে দলের বাইরেও তো আসতে পারে, সেই সুযোগ সুবিধাগুলি কমিয়ে দেওয়া হচ্ছে। প্রিন্স ভাই যেটা বললেন যে ঠিক আছে, আমরা যদি কমন একটা স্টেজে গিয়ে বক্তৃতা দিতে পারতাম তাহলে খরচ কমে যেত, আমাদের প্রপাগান্ডা মেশিনারি যেই অ্যাক্টিভিটিগুলি আছে সেগুলি আমাদের কমাতে হতো। বা মধ্যরাত্রে গিয়ে কোরআন শরীফের উপরে 500-1000 টাকা নোট দিয়ে নির্বাচনে জিতে আসা, বা লাঠিয়াল বাহিনী নিয়ে জিতে আসা। এই যে নির্বাচন কতটা পরিশুদ্ধ হয় বাংলাদেশে, এই প্রশ্নটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আজকের এই ইন্টারিম গভর্নমেন্টের সবচেয়ে বড় দায়িত্ব হলো এই নির্বাচনটা সামনে সবচেয়ে সুন্দরভাবে করানো, অর্থাৎ শৃঙ্খলার সাথে এবং উপযুক্ত ব্যক্তিকে ভোট দেওয়া। এখন আমি উপযুক্ত ক্যান্ডিডেট মনে করে আমি ভোটে দাঁড়ালাম, কিন্তু আমার জনগণ এসে ভোট দিতে পারছে কিনা সেই বিষয়টি দেখতে হবে। তাহলে দল এবং দলের বাইরে দুইটি জায়গাতেই আমরা মনে করি এগুলি দেখতে হয়। সেই দিক দিয়ে যদি আমরা বিবেচনা করি, সামনে নির্বাচন একটি মহাকঠিন নির্বাচন, এবং বিগত নির্বাচনগুলো তো যত ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনাকে পর্যালোচনা করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। যেমন ধরুন, মনে করি যদি আমরা ইউরোপ আমেরিকার নির্বাচনের দিকে দেখি, তাহলে সেখান থেকে আমরা অনেক মডেল নিতে পারি। দলের ভিতরে মনোনয়ন প্রাপ্তির যে প্রথম প্রতিযোগিতাটা হয়, এইটা আগে প্রতিযোগিতা হলো কিনা, গণতান্ত্রিক প্রক্রিয়া হলো কিনা, সত্যিকার ভাবে সেটা হলো কিনা, সেই প্রসেসটাও কিন্তু নির্বাচন কমিশনে দেখতে হবে যে মনোনয়নটা পরিশুদ্ধভাবে সুন্দরভাবে হয়েছে কিনা, বা জনপ্রতিনিধি যিনি হবেন তার দলের ভিতর সে প্রতিনিধি ঠিকমতো হতে পারছেন কিনা, সেটাও নির্বাচন কমিশনকে দেখতে হবে। নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলগুলিকে দেখভাল করতে হবে এবং তাদের আচরণ বিধিগুলিকে নির্বাচন কমিশনকে দেখতে হবে। সর্বোপরি আমি এই সরকারের সময় সবচেয়ে বেশি কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে এই নির্বাচন কমিশন। জি, এই জায়গায় আসবো। এম এ আজিজ, আপনি শুনছিলেন দুজন রাজনীতিবিদের কথা, আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। টাকার খেলা বন্ধের, পেশি শক্তির বিষয়ে, লেভেল প্লেইং ফিল্ড, সবার চেয়ে বড় যে আলোচনাটা প্রশাসন, এই প্রশাসন কি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে কিনা বা করবে কিনা? পারবে, যদি রাজনীতিবিদরা করাতে চায়। এখন তো রাজনীতিবিদ নাই, এখন রাজনীতিবিদ নাই, কিন্তু চালাকবিদ আছে। চালাকি, সাংঘাতিক চালাকি, চতুরতা করছে নানানভাবে। রাজনীতিবিদদের ভয়ঙ্কর চাইতে ভয়ঙ্কর সরকার এটা, আন্তর্জাতিক ট্রেন্ড চালাক অবজেকশন, এবং পৃথিবীর সব বিশিষ্ট নাগরিকদের ডেকে এনে সরকার করা হয়েছে। তো ভালো হওয়ার কথা। এটা তো বাংলাদেশি সরকার না, এটার নাম হলো আন্তর্জাতিক সরকার। হ্যাঁ, আপনার টোটাল 17 জন আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী, যারা বিদেশি নাগরিক না হলে প্রবাসী। আপনারা দেশের সরকার কেমন হলো বলেন? আপনি মুক্তিযুদ্ধ করে দেশ করছি, 17 জন আছে বাইরে চালাচ্ছে। আবার এনার কাছে প্রবাসীরা সব ভোটার হবে। প্রবাসীরা দু একজন কথা বলে, প্রবাসী আপনি ডুয়েল সিটিজেনশিপ বলে ভোটার বানাবেন কেন? আছে না, বহু লোক গেছে না প্রবাসে। যিনি গেছেন, হ্যাঁ, প্রবাসীরা আমাদের টাকা পাঠায়, এজন্য তাদের প্রশংসা করি। কিন্তু আপনি দেখেন, যিনি বিদেশে গেছেন তিনি হয় তাই আয়ের উৎস হিসেবে বাংলাদেশকে ভালো মনে করেন না, অথবা তিনি এই দেশ থেকে পালাতে, তার জীবন রক্ষার্থে পালাতে বাধ্য হয়েছে, অথবা শিক্ষা দীক্ষা যাই বলেন, এই দেশ তার কাছে উপযুক্ত মনে হয় নাই, সে বিদেশে আছে। ওখানে যা হয়তো অনেকে নাগরিকত্ব নিয়েছে, আপনি ভোটার বানাবেন কিভাবে আপনি বলেন? এখন আপনার প্রিন্স ভাই বলল যে এক মঞ্চে বক্তৃতার সমাধান হবে। আপনার মিলন ভাই যাবে, মিলন ভাইয়ের লোক কর্মী যাবে, ওখানে উনি ওনার কর্মীর কাছে উনি বক্তৃতা দেবে।
প্রিন্স ভাই যাবে, প্রিন্স ভাইয়ের লোক যাবে, অন্য বক্তৃতা দিবে, যে যে পার্টি খারাপে অন্য লোক যাবে না। তো অর্থাৎ রাজনৈতিক কালচারটা তো পরিবর্তন যতক্ষণ না হবে, রাজনৈতিক নেতারা কর্মীরা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক চর্চায় সংস্কৃতিতে উদ্বুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের আইডিয়াল সিস্টেম কাজ করবে না। এখন যেটা হলো যে জাহিদ ভাই আছে, আমি জিজ্ঞেস করেন যে ব্যাংক ডিফল্টাররা কি নির্বাচন করতে পারবে? এখানে হাত দেন নাই ওনারা। 2% দিলে মানি হোয়াইট হলো, সে নির্বাচন করতে পারবে। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সবচাইতে প্রথম সমস্যা হচ্ছে, আমি মনে করব মাস্তানির চাইতেও অসৎ লোক নির্বাচনে আসতে না দেওয়া, এইটা ব্লক করা। প্রথম নির্বাচন কমিশনকে প্রথম দেখতে হবে যে পার্টির থেকে যারা নমিনেট করে দিল তাদেরকে তদন্ত, তারা সৎ কিনা এইটা জরিপ করা, দুদক দিয়ে পারুক, যেভাবে মেকানিজম করুক না কেন, আগে সৎ লোক, চাঁদাবাজ কিনা, দুর্বৃত্ত কিনা, আপনার অর্থাৎ সমাজের একটা গণতান্ত্রিক রাজনীতির জন্য সে উপযুক্ত কিনা। নাহলে ইলেকশন কমিশনকে সুমোটো ক্ষমতা দিতে হবে, বাতিল, আপিল চলবে না। প্রথম হলো সৎ লোক লাগবে। আপনি নির্বাচন দিলে এই যে প্রিন্স ভাই এইগুলো কাজ করবে, নাহলে কাজ করবে না। আপনি এলাকায় যান, মিলন ভাইয়ের কথা বাদ, মিলন ভাই তো এমনি নিজের অবস্থা ভালো করছে, আরও একজন আছে। প্রত্যেকটা এক একজন একটা গ্রুপ করে এলাকায়, এবং প্রভাব রাখার জন্যে, চাঁদাবাজি করার জন্যে, গুন্ডামি করার জন্যে, এগুলো কিভাবে ম্যানেজ করবেন? ইলেকশন দিবেন, এই ইলেকশনে দেন পুলিশ নেই। এই যে বিচারপতি কি প্রধান রাষ্ট্রপতি হামিদ সাহেব চলে গেল না, চলে গেল তো সম্প্রতি গেল, এয়ারপোর্টে কেউ দেখে নাই, তারে কেউ দেখে নাই। 3 ঘন্টা এয়ারপোর্টে বসে রয়েছে, কেউ দেখে নাই, কেউ জানে না, হোম উপদেষ্টা কেউ জানে না, ইমিগ্রেশনের লোক কেউ জানে না, 4টে পুলিশ বরখাস্ত নাই। তো পুলিশ কাজ করবে কেমনে? পুলিশ ওই ফেসিবাদের সময় একজন মারা গেল নিউ মার্কেটে, বিদেশের লোকও আসামি, 400 লোক আসামি, আর ও নিবে না কেমনে, কেস নিবে না কেমনে বলেন? ওকে বলবে যে ফেসিবাদের দোষর, সাথে সাথে চাকরি দেয়। আপনার পরিস্থিতি তো, এই সরকার তো বুঝতেই পারলো না যে পুলিশকে অ্যাক্টিভ করতে হবে কিভাবে। জি, ডক্টর জাহিদুর রহমান, আপনার দিকে প্রশ্নটা ছিল আজিজ ভাই। হ্যাঁ, আপনি না তুললে আমি এটা জবাব দিতাম। জি জি জি, মানে মাঝে মাঝে একটু বিরোধিতা হওয়া ভালো, আমরা সবাই একরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা হলো, আমি ধারণা করি যে আমাদের এখন প্রশ্নটা হচ্ছে আমাদের এই প্রস্তাবটা সরকার আর কি হতে যোগ করবে কিনা। যদি করে এটা খুবই কঠোর একটা আইন হবে। আমরা কি করেছি সেটা একটু বলি। আচ্ছা, যে 2% বা 1% দিয়ে যে রিশিডিউলিং করা, যেটার সাথে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কমিশন বলছে যিনি ঋণ খেলাপি তিনি আসতে পারবেন না। এখন ঋণ খেলাপির সংজ্ঞায়ন যেটা করবে, আইন করবে, এটা সরকার করবে। যে তুমি 1% ডাউন পেমেন্ট দিলে, যেটা ফাজলামো, আমি ফাজলামো শব্দটাই বলছি, ওটা সরকার করেছে, করে নির্বাচন কমিশনের কাছে কাগজ নিয়ে এসছে আমি তো ঋণ খেলাপি নই। কিন্তু আমরা যেটা প্রপোজ করেছি এখানে একটা শয়তানি আছে। আপনি হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা ঋণ খেলাপি, এরপর 1-2% দিয়ে করবেন, নির্বাচনটা পার আপনি আবার ডিফল্টার হয়ে যাবেন। আমরা যেটা প্রপোজ করেছি, আপনি এন্টায়ার এমপিগিরির মধ্যে কোনো একটা পর্যায়ে যদি আপনি ডিফল্টার হন, আপনার এমপিশিপ চলে যাবে। এখন এটা আলটিমেটলি সরকার আনবে, কেন এখানে শয়তানি আছে, আমরা জানি তো, শয়তানি শব্দটাই ব্যবহার করছি। এই শয়তানিটা আমরা বন্ধ করতে চেয়েছি এবং আমরা এভাবে প্রপোজ করেছি, আপনি আপনার এমপির লাইফে কোনোদিন ডিফল্টার হতে পারবেন না। তো তাহলে আমাদের জায়গা থেকে আমরা মোটামুটি স্পষ্ট আছি, আমি এটা দাবি করি আর কি। এবার আপনার অন্য প্রশ্ন। জি, এই যে অসৎ লোক, চাঁদাবাজ, এই প্রসঙ্গগুলি আসছে, এগুলি তো মানে দলগুলো কি মানে নিজেদের মধ্যে সেই চর্চাগুলি করছে কিনা? দলগুলোর চর্চা আমি খুব বেশি চাই না আসলে, এভাবে বলছি। এবং দলগুলো স্বতঃপ্রণোদিত হয়ে এগুলো করবে আমি তাও মনেও করি না। আমি প্রায় বলি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যদি আমরা ঢুকি, এটা কীভাবে কাজ করে। নাম্বার 1 হচ্ছে ইনস্টিটিউটগুলো। যেমন আমরা আরেকটা জিনিস প্রপোজ করেছি, খেয়াল করুন, আমাদের যে হলফনামার সাথে সম্পত্তি মেলে না, আর হলফনামা যে দেয়া হয় ওটার কোনো রকম কোনো চেকও হয় না ঠিক মতো। আচ্ছা, এটা ঠিক, নির্বাচনের আগে হলফনামা সব চেক করে মেলানো কঠিন, কিন্তু আমরা যে প্রপোজালটা দিয়েছি সেটা হচ্ছে এরকম, আবারও একই রকম, যে আপনার হলো নির্বাচন শেষ হয়ে গেল, র্যান্ডমলি কতগুলো, সবগুলো বা র্যান্ডমলি কিছু নির্বাচন কমিশন হলফনামা বের করবে, যেখানেই অমিল পাবে, যেই পয়েন্টে 2 বছরের মাথায় যদি কারো অমিল পাওয়া গেল, তার এমপি। এটা অনেক বিস্তারিত আলোচনা হবে, বিরতি নিয়ে আসবো আবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসআরএম গণতন্ত্র এখন, খুব জমজমাট আলোচনা হচ্ছে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। আমি সিকান্দার রেমান রয়েছে আপনাদের সঙ্গে। রহিন হোসেন প্রিন্স, আপনি বলছিলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা করতে গিয়ে নির্দিষ্ট দলের কথা। আপনি কি আসলে নির্দিষ্ট দল বলতে কি বুঝাচ্ছেন? না, একটু আমি বলি। আমি আগেরটা একটা থিওরিটিক্যাল আলোচনা করেছি। জি, থিওরিটিক্যাল আলোচনা ওটা জায়গায় অন্তর্ভুক্ত হয়ে আমি বলেছি যে এখন দেশ বিদেশ অন্যটাও ভোটের বিবেচনা যখন করে, ভোটের একটা বিশেষ দলের কথা, ধরুন বাংলাদেশ বাস্তবতা, আমি হচ্ছে থিওরিটিক্যাল কথা। তারপর আপনি যেটা জানতে চান সে বিষয়ে পরিষ্কার আমাদের মত বলে দিচ্ছি, সেটা নিয়ে কোনো সমস্যা না। যখন আমাদের দেশের ভোটের বিবেচনা আওয়ামী লীগ বিএনপি যখন ছিল, এই বাইনারিটা যখন প্রধান ছিল, বিএনপি অংশ না নিলে, যে কোনো কারণে হোক, অংশ না নিয়ে কিন্তু পলিটিক্যাল কারণেও নিতে পারে, নাও নিতে পারে। আমি অন্য অংশগ্রহণমূলকের অংশগ্রহণ না, কেবল অর্থবহ এবং গ্রহণযোগ্যের কথা আগে বলেছি। তো তখন মানুষ মনে করতো যে এইরকম একটা পার্টি করলো না, এই জন্যে। এখন ওই সময়ের জন্য আওয়ামী লীগ বা এই দলটাও সেটা ছিল, কিন্তু আপনি যে প্রেক্ষাপটে আজকে বলছেন সেইটার সাথে কিন্তু এটা মিলানোর কোনো সুযোগই নাই। সেটাও আমি যদি বুঝে থাকি, এ ধরনের এই আলোচনাটা হয়তো কখনো ওইভাবে আমি বুঝে নাই। এখন বাংলাদেশে এত বড় একটা অভ্যুত্থানের পর এবং যারা হচ্ছে এত বড় হত্যাযজ্ঞের সাথে জড়িত, আমার তো বিবেচনায় তারা ভোটের দাঁড়ানোর তো কোনো নৈতিক অধিকারও নাই। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে, আমি মনে করি যে তাদের যে কার্যক্রম নিষিদ্ধ, আমি সেটাকে বাদই দিলাম, নিষিদ্ধ না করলেও তো সেই জায়গাটা। দ্বিতীয়ত হচ্ছে, সে যদি দাঁড়ানোর কোনো সুযোগ পাইতো তো জনগণ গ্রহণ করারও তো কোনো কারণ দেখি না। তৃতীয়ত, এই কথাটা একটু অন্যরকম লাগে, আমরা আজ পর্যন্ত তাদের দূর থেকে মানে নিষিদ্ধ হওয়ার, মানে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার নানাভাবেও তো এখন ফেসবুক অন্য কারণে যে বক্তব্য বিবৃতি দেখছি, যে অনুশোচনা টোচনা ওগুলো নাই তো বাদই দিলাম আমি, ও আলোচনার আমার দ্বিতীয় কথা এটা চলে আসছে। কিন্তু ওই দল তার নেতা নেত্রী সম্পর্কে যা বুঝি, তারা এই ধরনের কোনো নির্বাচন আমরা যেভাবে করতে চাইছি এটার মধ্যে ঢুকবে বলে আমার মনে হয় না। তার অন্যতম কারণ কি জানেন? তারা তো এই সরকার বা এই জায়গার এর কোনো লিগ্যাল পজিশনই দিতে চায় না। আপনার মনে রাখতে হবে, তারা তো এইসব কারণে হইল, যদি সুযোগও থাকতো তাদের সামনে, আমার ধারণা এখানে আসবে না। না এসে তখন আপনি বলবে আমরা যাইনি, এই যে কি বলে, এই যে অন্তর্ভুক্তিমূলক হয়নি ডট ওই কথা হয়তো বা বলবে। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে, আমি আগে যেটা বলছি থিওরিটিক্যাল পর্যায়ে, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এবার যে নির্বাচনী যাত্রা, এই অর্থে যে গণতন্ত্রকে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই পথে আমাদের যেতে হবে, সেইটা আপনি যত দ্রুত করতে পারবেন, তখন ওই অন্তর্ভুক্তির ওই আলোচনাটা আমার বিবেচনায় এই পার্টে এটা প্রযোজ্য হবে ওই অর্থে না, এবং তাদেরও ভূমিকা কি হতে পারে সেটা আমার বিবেচনা থেকে আমি বললাম। কিন্তু আপনাকে আগে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আমি আগে যে কথাগুলো বলেছি। এখানে আমি একটা ছোট্ট রেসপন্স করি। ভাই যেটা বলেছেন, উনি ওনার জায়গায় ঠিকই আছেন এক অর্থে, যে কালচারাল ডেভেলপমেন্ট অন্যগুলো না হলে এটা হবে না দলগুলোর, ওটা ঠিক। কিন্তু আমি খেলে একটা ছোট কথা বলি, ধরেন ওই যে আমরা 1/11-এর সময়, আমি 1/11টা বলছি না, সময়টা বোঝার জন্য বলছি, ওই সময় যে নির্বাচন সংস্কারের যে কাজটুকু হলো, আপনি এক সময় কিন্তু বলেন যে আমাদের ইলেকশন হবে, দেওয়াল লিখবো না, কালার পোস্টার হবে না, ভাবতে পেরেছি আমরা? পারি নাই তো, তো করা তো গেছে। সুতরাং আপনি যদি একটা কালচার করতে চান, হবে না কেন? আরেকটা হওয়ার জন্য আরেকটা কাজ করতে হবে, যেটা হয়তো এবার আমরা পারবো না। যেটা উনি বললেন যে আচ্ছা একটা দল তারা থাকে, অমুক বক্তৃতা করবে, বাদ দিয়ে হবে কিনা। আমিও তো মনে করি এখনকার প্রেক্ষিতে, ধরেন যখন ভোটে বিজয়টা প্রধান, একটা দল কিন্তু চিন্তা করবে কাকে দিলে জিতে আসতে পারে। সে একটু কি বলবে, সে চাঁদাবাজ হোক, অমুক হোক, তমুক, ওই বিবেচনা থাকে না। কিন্তু ন্যূনপক্ষে জাতীয় সংসদে যদি সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করা যেত আমাদের বিবেচনায়, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের বিবেচনায়, তাহলে কিন্তু আপনি ওই জায়গা থেকে অনেকাংশে সরে আসতে পারতেন। আর স্থানীয় সরকারকে, আপনারা কি এটা আপনাদের দলের অবস্থান থেকে বলছেন? অবশ্যই আমরা এটা এখন না, 90 দশক থেকে বলি ভাই। আমরা এটা 90 সালের নির্বাচনের পর থেকেই এই জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন করার কথা বলি। একই সাথে আরেকটা বলি, এইটার সাথে লিঙ্ক আপ আছে, কিন্তু স্থানীয় সরকার যেটা, সেইটার ক্ষমতায়ন করা, এবং এমপি যারা হবেন আমাদের সংবিধান অনুযায়ী তারা প্রধানত আইন প্রণয়ন করা, জাতীয় বাজেট সহ এই কেবল সামগ্রিকভাবে দেশ রক্ষণাবেক্ষণের কাজটা করবেন। আর স্থানীয় সরকার, ওটা কিন্তু নামই তো স্থানীয় সরকার, সুতরাং সে স্থানীয় উন্নয়ন থেকে শুরু করে সব কিছু জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবেন। তো এইরকম একটা করতে গেলে একটা দল তার নীতিটাই হবে প্রধান। তখন যদি আপনি এইখানে সংখ্যানুপাতিক পদ্ধতি থেকে আনতে পারেন, তখন ওই যে টাকার খেলা থেকে শুরু করে অনেক কাজ, বই যে একজন আসার পরে যে আপনি ইউনিফাইডলি, তখন আমরা প্রচার করবো কি একটা দলের ম্যানিফেস্টোটা কি। তো সেই ম্যানিফেস্টো প্রচারের ক্ষেত্রে কেন নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে পারবে না? যেমন আমি তো আজকে আপনার এইখানে জায়গায় বলতে চাই যে ঠিক আছে, এইবারের নির্বাচনে যদি ওনারা এইটুক সব জায়গায় 300 আসনে নাও করতে পারেন, মডেল দিয়ে একটা জায়গায় করুক না।
আমি জানি না যে আলোচনা রাজনৈতিক দলগুলো করলে আমরা একমত হতে পারবো কিনা। আমি তো মনে করি যে আমরা বিশেষভাবে ভাবতে পারি। আমিও দলের সাথে কথা বলিনি, আমি উপস্থিত মতে বলছি 300 আসনের মধ্যে আমরা টার্গেট করি 3টা আসন। এইবার আমরা পাইলট প্রজেক্ট হিসাবে এরকমের করব যে ওইখানে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে, তারা যতগুলো প্রজেকশন মিটিং যারা যারা নির্বাচন করবে, কিন্তু ম্যানিফেস্টোর কথা বলবে, তাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে বলবে যে এতটুকু সময় আপনারা জনগণের সামনে বলেন। মানে আপনি এই যে টাকার খেলা দূর অন্য জায়গায় করার ক্ষেত্রে আমরা এটা করে তো অগ্রসরের দিকে যাওয়ার কথা ভাবতে পারবো না কেন? এইরকম জায়গায় যদি ভাবতে পারি তখন দেখবেন অন্তর্ভুক্তি এবং অন্য জায়গাটা প্রধান কোন দল আসলো না আসলো তার থেকে প্রধান হয়ে দাঁড়াবে যে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমান অধিকার থাকছে কিনা। আর একটা ছোট্ট পয়েন্ট, ওই যে প্রশাসনিক কারসাজির কথা বললেন, আমাদের বিবেচনায় যে সরকার তখন থাকবে তার উপরেই কিন্তু এটা নির্ভর করবে। যেমন আমরা নির্বাচনকালীন ওই যে তত্ত্বাবধায়ক সরকার কেন চাই, যেটা আমরা বলি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, কংক্রিট করতে হবে তার কাজ, 3 মাসের জন্য কি কাজ। কারণ ওই সরকার যদি সে এরকম সিগন্যাল দেয় নির্বাচন কমিশন এবং অন্যান্য জায়গাকে যে আমি কোনো প্রশাসনিক কারসাজি করব না, তোমরা নিরপেক্ষ নির্বাচন দিকে আগায় যাও, তাহলে আমরা কিছু সংকট থাকতে পারে, কিন্তু দেখবেন ওই যে নির্বাচন কমিশন একেবারে প্রশাসনিক কারসাজিবিহীনভাবে এই কাজটা করতে পারবে বলে আমরা মনে করেন। আনম এহসানুল হক মিলন, আপনি মনোনয়ন পাওয়ার বিষয়ে আলোচনা করছিলেন, একটু বিস্তারিত একটু বলেন আসলে এখানে আসলে ঝামেলাটা কোন জায়গায়? না, আমি আসছি যেই জায়গায় শুরু করেছেন সেই জায়গায় শেষ করেছেন, সেখান থেকেই আসি না কেন। আচ্ছা, সর্ষেতে যদি ভূত থাকে ভূত তাড়াবে কে? এখন দেখুন, আমাদের ইলেকশন কমিশন যেটাকে গঠন করা হয়েছে 2012, 2017, 2022, প্রত্যেকটা কমিশন যে গঠন করা হয়েছে সেখানে কি তারা কোয়ালিফাইড যে তারা দেশকে গণতন্ত্র দিতে পারবে, তাদের ওই ধরনের স্টেমিনা আছে, বা ভারতের টিএন সেনের মতো ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব লোকের কি অভাব রয়েছে আমাদের বাংলাদেশে? সেটা কি হয়েছে? বা এবারও যে আমরা নির্বাচন কমিশন করে ফেললাম সেই আগের পদ্ধতিতে তো হলো। দেখুন, এখন বাংলাদেশে গণতন্ত্র চর্চা করার জন্য নিউক্লিয়াস আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন যদি মনে করে আমরা সঠিকভাবে নির্বাচন দেব, তাহলেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন যেতে পারি। সেই ক্ষেত্রে কিছুক্ষণ আগে যে একটা আলোচনা হচ্ছিল, আচ্ছা যারা ক্যান্ডিডেট হবে, আমি যে ক্যান্ডিডেট আমি কি জানি না? তাহলে আমি কেন নির্বাচন কমিশন বলে দেয় না 3 মাস আগে দুদুকে তুমি অ্যাপ্লাই করো, তোমার সম্পত্তি বিবরণে দুদুকের ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসো? নির্বাচন কমিশন কেন এটা বলতে পারে না যে দুদুকের ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া আমরা তার নমিনেশন পেপার ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার এটা প্রসেস করবে না? তাহলে তো হয়ে গেল। দেখুন, রয়েছে এমনও আইন আরপিওতে রয়েছে, সেখানে দেখা যায় যে আপনারা একটা দলের 6 জন ক্যান্ডিডেট হলো, 11:59 আওয়ার্সে বলা হয় একজনকে বাদ দিয়ে 5 জনকে বাদ দিয়ে একজনের নামটা দেওয়া হলো। ওই 5 জন কিন্তু আর স্বতন্ত্র ইলেকশন করতে পারছে না। এগুলো কিন্তু নির্বাচন কমিশন এই লুপগুলি করেছে। আপনারা বলছেন 111, এই বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা শুরু হয়েছে 111-এর থেকে। এই ডক্টর হুদা আর ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেনের এই নির্বাচন কমিশনে যেই ষড়যন্ত্র বীজ বপন করে এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সেখান থেকে তো শুরু হয়েছে। বিলিভ যে বিএনপির মতো পার্টি 2008-এর ইলেকশন 30টি সিট পেতে পারে? আমি কি দেখিনি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর কিভাবে অপপ্রচার করে, কিভাবে এই কুক্ষিগত করে নির্বাচন করেছে, কিভাবে চর দখল করে নির্বাচন করেছে, সমস্ত সুযোগ করে দিয়েছিল ডক্টর হুদা এবং ব্রিগেডিয়ার শাকাওয়াত সাহেবের এই কমিশন। সেখান থেকে এটা শুরু হয়েছে। তার আগে নির্বাচনগুলি দেখেন এই অবস্থায় আসেনি। তো এই যে ষড়যন্ত্র করে নির্বাচন কমিশন, আর সেই সাথে সরকার সেই তাদের পক্ষে যদি হয় তখন তাদেরকে সহযোগিতা করে। তো নির্বাচন কমিশন সরকারের সহযোগিতার বাইরে গিয়ে তাকে স্ট্যান্ড নিতে হতে হবে। কই দেখেছি না, হাবিবুল আওয়াল বলেছিল না, ওই রংপুরের কোন একটা ক্যান্ডিডেটের জায়গায় তিনি বিরাট স্ক্রিনে বসে শত শত লোককে মজবা বানিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে ইলেকশনের রেজাল্ট দেখেছেন না? কিন্তু তিনি কি কাউকে কোনো রকম আইন আদালত ভিত্তিক কাউকে কোনো সাজা দিয়েছিলেন? আজ পর্যন্ত নির্বাচনে যে কারচুপি হয়েছে বিগত দিনে, আজ পর্যন্ত একটু তো সাজার ব্যবস্থা করা হয়নি। এই ইনসিডেন্ট কি আছে? আমরা আমাদের কে কত ক্ষতি করেছে বিগত দিনগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। যারা নির্বাচন কমিশনে গিয়ে এই দেশে এই ধরনের রাজনীতিবিদদেরকে সৃষ্টি করে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়ে এই দেশটাকে ফ্যাসিজমে আনলো, সেই নির্বাচন কমিশনে কারোর বিরুদ্ধে কি মামলা হয়েছে? অতএব এই নির্বাচন কমিশন আগামী দিনে তাদেরও লাইবিলিটি থাকবে যদি সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন বাংলাদেশে না করতে পারে, এবং তারা যদি সার্টিফিকেট দিয়ে বলে আহসানুল মোল্লান এমপি, এবং পরবর্তীতে ধরা পড়ে আহসানুল মোল্লান লিগালি এবং সঠিক ভোটের মাধ্যমে এমপি হয়নি, তাহলে এই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড়া করানো যাবে? এটা কি আপনি লিখেছেন? লিখেছি, বলবো।
বুঝতে আচ্ছা, পেরেছেন? প্রস্তাবে- তাদেরকে কাট করা তারা করাতে হবে, আচ্ছা। কারণ তারা সার্টিফিকেট দিবে। আপনি একজন প্রিন্সিপালের সার্টিফিকেট নেবে, সেই প্রিন্সিপালের আমি পাস করে না। একজন ডক্টরেট লিখে প্রিন্সিপাল হয়েছে, সে প্রিন্সিপাল ডক্টরেট সার্টিফিকেট নেই, তারা আমাদের সার্টিফিকেট দিবে কিভাবে? এই নির্বাচন কমিশন যে দলগুলোকে কিভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে সেটা আজকালকার দিনে তো এর জন্য কোনো নিউরো সায়েন্টিস্ট হতে হয় না। আপনি দেখুন আমেরিকায় একটি পার্টি কিভাবে নির্বাচন হয়, প্রত্যেকটি পার্টির মধ্যে প্রাইমারি ইলেকশন রয়েছে। আপনারা স্টিপুলেট করেন যে প্রাইমারি ইলেকশন দিতে হবে দলকে, দলের নিজস্ব ভোটার রয়েছে, তারা প্রাইমারি ইলেকশনে ক্যান্ডিডেট সিলেকশন হবে। গণতান্ত্রিকভাবে যদি ক্যান্ডিডেট সিলেকশন আসে এবং সেই ক্যান্ডিডেটকে যদি পার্টি ইলেকশনের জন্য নমিনেট করে, তাহলে তো সেখানেই তো আপনি ব্যারিয়ার ক্লজ দিয়ে দিলেন যে কোনো অবস্থাতেই নির্বাচনে কারচুপি হওয়ার সম্ভাবনা নেই। আজকে আপনার রাজনীতি করতে দিচ্ছেন না, আপনার অঢেল অর্থের মালিক রয়েছে তাদেরকে নিয়ে বলছেন। আমরা দেখছি তো যে যেখানে যেভাবে এসে হঠাৎ করে যেভাবে এই সরকার হয়েছে সেইভাবে আগামী দিনে নির্বাচন দেখবেন এই ব্যবস্থা। তাহলে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে কি রাজনীতির চর্চা নাই, বিষয়টা কেমন? প্রথমে তো নির্বাচন কমিশনের ডিউটিস চার্টার্ড ফর দ্য রেগুলেটরি বোর্ড টু রেগুলেট দ্য পলিটিক্যাল পার্টি। তারা তো একটা পার্টিকে রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে পারে। এই অথরিটি তাকে কেন দেওয়া হলো? কারণ সে যদি প্রপারলি তার ডিউটিসগুলিকে ডেলিভারেট না করতে পারে, সে যদি নির্বাচন কমিশন দলগুলিকে সঠিকভাবে চালাতে না পারে, তাহলে অঙ্কুরিত গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হলো। সেই জন্য তো বলছি ইলেকশন কমিশন ইজ দ্য নিউক্লিয়াস অফ দ্য ডেমোক্রেসি। আজকে যদি আমেরিকায় যেভাবে ভোট কারচুপির কথা বলে অনেক ঘটনাই ঘটেছিল তো আমেরিকাতে, সেই ঘটনাগুলি যদি নির্বাচন কমিশন সঠিকভাবে হ্যান্ডেল না করতে পারত, তাহলে তো দেখতেন বিগত নির্বাচনে বাইডেনের ব্যাপারে কি হয়েছিল। কিন্তু পেরেছে কি পারেনি? কে এটার মধ্যে স্ট্রিক্টনেস ছিল? নির্বাচন কমিশন। সরকারকে তো বলে লাভ নেই। বাট দিস গভর্নমেন্ট ইজ এ নিউট্রাল গভর্নমেন্ট। তাদের তো কোনো দলকে, বিশেষ দলকে তারা আপোষ করতে চাচ্ছে না। এই ক্ষেত্রে নির্বাচন কমিশন যদি মেরুদণ্ডহীন হয় তাহলে তো হবে না। নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন কি? আমি তা বলছি না, আমি বলছি নির্বাচন কমিশন যদি মেরুদণ্ড, তাহলে আমি এই কমিশনের কথা, এই কমিশন তো পরীক্ষাই দেয়নি। আমি পরীক্ষা দিয়েছে নাকি? না, আমরা বলছি যে নির্বাচন কমিশনের মেরুদণ্ড থাকতে হবে। জি, এম এ আজিজ। না, বিষয়টা হলো যে একটা নিরপেক্ষ নির্বাচন, জি, বা আমাদের দেশের অনেক আগে বলতাম আর কি, যে আমাদের সামাজিক অনেক সূচকে এগিয়েছি, কিন্তু রাজনৈতিক সূচকে আমরা পিছাচ্ছি। সুতরাং এটাকে যদি সঠিকভাবে, আমার মনে হয় পিছানো এমন জায়গায় গেছে, গণতান্ত্রিক রাষ্ট্রে আর পিছানোর সুযোগ নাই। এখন আপনার প্রত্যেক সারা অঙ্গে ঘা, এটাকে ওয়ান স্ট্রোকে সব, আপনার মিলন ভাই যে কথাগুলি বলছে সব কথার সাথে একমত, কিন্তু ওয়ান স্ট্রোকে এই অসুখ সারানো সম্ভব না। সুতরাং এখন যেটা সামনে যে নির্বাচন, এখানে একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত কঠোর আইন করা উচিত করুক, আর 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে সে বাধ্য, না হলে অবৈধ। যেমন শেখ হাসিনা 3 টার্ম ক্ষমতায় থাকলো, তাকে তো বহুত আন্দোলন, গায়না ঘর থেকে শুরু অনেক কিছু কইছে, কিন্তু সরানো যায় নাই। কিন্তু যাতে সে সরকার অবৈধ হয়ে যায়, এরকম যদি করে এই যাত্রাটা শুরু করা। তাছাড়া মিলন ভাই যেমন ধরেন টিএন সেশনের কথা, টিএন সেশন আপনাকে ভারতে শুনছেন কোনো প্রশাসন কোঅপারেট করে নাই। ওখানে তো ইলেকশন কমিশন যে হয়, ওখানে তো ব্যালেন্স ইলেকশন কমিশন হয়। আর ইলেকশন কমিশন তো মোদি অবশ্য করে দিছে, তার সরকারের 2 জন, রাষ্ট্রপতির 1 জন। এখন আর ওই ব্যালেন্স নাই, এখন ব্যালেন্স নষ্ট করে দিছে। আগে তো বিরোধী দল থেকে 1 জন প্রপোজ করতো, রাষ্ট্রপতি 1 জন করতো, আর সরকারি দল আর একটা করতো, ব্যালেন্স হতো। আর টিএন সেশন খুব অ্যাসার্টিভ ছিল, কারণ ওখানে প্রশাসন অর্থাৎ সবগুলো ফাংশন করছে। আমাদের এখানে তো প্রশাসন সুযোগ পাইলেই মাল খায়, উল্টা রেজাল্ট দিয়ে দিবে। কি করবেন আপনি? কি করবেন? প্রশাসনকে একটা প্রার্থী যখন হয়, মিলন ভাই প্রার্থী হবে, তার তো খালি ভোটার আনতে হবে না, প্রশাসনের আবার পুলিশ, ডিসি, ইউএনও এদের দিকেও খেয়াল রাখতে হবে। আবার অনেকের আবার মালও দিতে হবে, নাহলে তার রেজাল্ট দেখবেন যে ভোট থাকুক আর না থাকুক আরেকজনের ঘোষণা দিয়ে বসে আছে, সত্যি কথা, তার বিচার হবে না, বিচার নাই তো। তো সুতরাং আপনি সর্বঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়? এই জন্যেই আমার শর্ট বক্তব্য হচ্ছে, প্রথমে যাতে কোনো অসৎ লোক প্রার্থী না হতে পারে, 1। 2 হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার ক্ষেত্রে যত কঠোর আইন করা যায় করা, এবং 5 বছর পূরণ হওয়ার সাথে সাথে সে ক্ষমতা হস্তান্তর করতে, যিনি সরকারে আছেন তিনি যদি মেজরিটি না পায়, সে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য। এইটুকু করে ছেড়ে দেন।
54 বছরে আমাদের মানুষ মনোজগতের যে পরিবর্তন হয়ে গেছে, আমাকে হুট করে 1 বছরে তো ওই সংস্কার করে করতে পারবেন না, অন্তত 10-15 বছর সময় দিতে হবে। এই 15 বছরে অন্তত 3টে নির্বাচন যদি এইভাবে হয়, তাহলে আমার মনে হয় অনেক পরিবর্তন হবে, রাজনীতিবিদদের ভিতরেও পরিবর্তন হবে। যে আমি অসৎ হলে নমিনেশন পাবো না, অন্তত পার্টি দিলেও ইলেকশন কমিশন আটকাই দিবে। আপনি আইন করেন, এইভাবে স্ট্রিক্টলি করেন যে কোনো মাস্তান, কোনো চাঁদাবাজ, কোনো অসৎ লোক কোনো ইলেকশন করতে পারে। আপনি দেখেন তো এখন সব ব্যবসায়ীরা পলিটিশিয়ান হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা প্রত্যেক জায়গায় তার ব্যবসাকে শেল্টার দেওয়ার জন্যে অথবা ব্যবসা জমানোর জন্যে সে পলিটিক্স করে। সুতরাং এখান থেকে তো বানতে হবে, এটা সময় বাড়াবে। কিন্তু আগে প্রথম কথা হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচন, সৎ লোক যাতে নির্বাচনে যায়, আর হলো 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে আগাবে। একবারে পারবেন না, একবারে সম্ভব না। এই সংস্কার করে কোনো লাভ হবে না। এই যে জাহিদ ভাই যত সংস্কার করছে, এগুলো সব বিফল হয়ে যাবে দেখবেন। মাস্তানির কাছে ওই শহীদুল্লাহ হলে ছিলাম, এক ছেলে আর্মিতে গেছে, সে কুম্ফু ক্যারাত জানে, আমারে কয় যে আপনি আমার সাথে পারবেন না, কোনোর সাথে কোনো না। ও কুম্ফু নিয়ে আইছে, তো পা দিয়ে লাথি দিয়ে শুয়াই দিছি, তো গেছে শেষ, পোলাপান মানুষ শুয়ে গেছে। সুতরাং আমাদের দেশের যে রাজনীতিবিদরা যেভাবে মাস্তান পাহারা দেয়, মাস্তান পালে, আপনি ওই প্রার্থীকে না ধরা পর্যন্ত, দলকে না ধরা পর্যন্ত আপনার নিরপেক্ষ নির্বাচন হবে না। সুতরাং যেটা মিলন ভাই বলছে ঠিকই বলছে, কিন্তু যে পদ্ধতিই পারেন না কেন, সৎ লোককে আপনার প্রার্থী করতে হবে এবং নির্বাচন নিরপেক্ষ এবং হস্তান্তরটা এই জায়গাটা আগে স্টিক করে। জি, ডক্টর জাহিদুর রহমান, অনেক প্রশ্ন আপনার কাছে, আপনি এর আগে আলোচনা করতে পারেন, আমি বিরতিতে গিয়েছিলাম। হলফনামার সঙ্গে যে অনেক, বিশেষ করে নির্বাচন কমিশনের বিষয়ে কোনো অনেকগুলো ইস্যু, হ্যাঁ অলরেডি চলে এসেছে, প্রশ্ন করার দরকার, আমি অনেক কিছু নোট করেছি, মানে আজকে অনেকদিন পর অনেক কিছু নিয়ে কথা বলার সুযোগ হচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হলফনামার ক্ষেত্রে একটা দায়সারা গোছের, যে কেউ অনলাইনে যেতে পারে, হ্যাঁ এটাকে আমরা স্টেপ ফরওয়ার্ড বলতে পারি। এটা একসময় ছিলই না, পরে 1/11 সরকারের সময় থেকে এটা শুরু হলো, এখন অন্তত দেয়া হলো। আমরা গতবার 24 সালের আমিডামি, কেউ সাথে স্বামীও যোগ করে, আমিডামি স্বামীর নির্বাচনের পর সময় যে সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ গোপনের তথ্যটা আমাদের সামনে প্রথম আসলো, তার শত শত বাড়ি বিভিন্ন জায়গায়। আমরা এবার যেটা করেছি, আলাদা আলাদা কলাম আছে, যদি এগুলো অ্যাকসেপ্টেড হয়, কারণ ওখানে কিন্তু কলাম ছিল না, বলছেন বিদেশে তো আলাদা নাই, তো আমরা এবার এটাকে যোগ করেছি, দেশে কি আছে বিদেশে কি আছে। আচ্ছা, নির্বাচন হয়ে গেল, তারপর ভালো অডিট ফার্ম দিয়ে বা আপনি সেটা দুদক দিয়ে যেভাবেই হোক আপনি ভেরিফাই করতে শুরু করেন। যে কোনো সময়, সেটা 1 বছর, 1.5 বছর, 2 বছরের মাথায় যে কোনো সময় যখন এখানে আপনি অমিল পাবেন, সাথে সাথে সেই সংসদ সদস্য পদ চলে যাবে। এরকম 2-3টা আপনি যদি নিতে পারেন, আসলে এটা এফেক্টিভ হবে, এটা কাজ করবে। সো আমরা এটার কথাও বলছি। মিলন ভাই যে কথাটা বলছেন নির্বাচন কমিশনকে, মানে আমরা এবং আমি নিজে এটার পেছনে যথেষ্ট সিরিয়াস ছিলাম আমাদের কমিশনের মধ্যে, এবং আমরা কাজটা করেছি। এটা এখনই হয়ে যাবে তা বলছি না। এতদিন পর্যন্ত দেখুন, আমাদের কনস্টিটিউশন নির্বাচন কমিশন নিয়োগের আইনের কথা বলছে, এবং সেরকম একটা আইন শেখ হাসিনা করেছে, অনেকে সমালোচনা করছে। আমরা রাদার নির্বাচন কমিশন আইন একটা প্রপোজ করেছি, এবং আমরা একটা বেসিক আইন তৈরিও করে দিয়েছি। এটা দিয়ে নিয়োগ, তার আচরণবিধি, মিলন ভাই যেটা বলছিলেন, সে যে যে জিনিস করতে পারে নাই সেটার জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা। সে যখন নির্বাচন কমিশন আছে, কনস্টিটিউশন অনুযায়ী তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল দিয়ে আপনি স্টেপ নিতে পারবেন, কিন্তু সে যখন থাকবে না, যেমন ধরুন 18 সালে রাতের সিল মারার যে নির্বাচন হলো, তাকে আপনি ওই নির্বাচনের মামলা হবে সেটা ধরতে হবে না। উনি তো সুপ্রিম অথরিটি ছিলেন, ওনার বিরুদ্ধে সরাসরি যাতে স্টেপ নেওয়া যায়, আমরা এই ধরনের কাজ করারও চেষ্টা করছি। আর মিলন ভাইয়ের একটা জিনিস আমি একটু অ্যাড্রেস করতে চাই, টেকনিক্যালি উনি খুবই সঠিক আছেন, সেটা হলো নির্বাচন কমিশনই নির্বাচন করার কথা, এবং নির্বাচন কমিশন আসলে শক্তিশালী হলে সবচেয়ে ভালো হয়। টিএন সেশন আমাদের এখানে আসবে কি আসবে না, আমি মনে করি না সহসা আসবে, আমাদের একটু প্র্যাগম্যাটিক হওয়া ভালো। আমি একটা উদাহরণ দিই, এটা আমরা দীর্ঘদিন যখন তত্ত্বাবধায়ক সরকারের ডিবেট করতাম তখন এই উদাহরণটা এনেছি। বিচারপতি রৌফ কমিশনের অধীনে সম্ভবত শ্রেষ্ঠতম নির্বাচনগুলোর একটা হয়েছে, বা কেউ কেউ শ্রেষ্ঠতমই বলেন, 91 নির্বাচন, শাহাবুদ্দিনের সময় যে নির্বাচন হলো। সেই কমিশনই বিএনপি যখন ক্ষমতায়, তখন মাগুরার মতো একটা সিটেও নির্বাচন কিন্তু করে উঠতে পারেন নাই।
তার মানে আমাদের যুক্তিটা হচ্ছে বাংলাদেশে আসলে শ্রেষ্ঠতম নির্বাচন কমিশনও ভালো নির্বাচন করতে পারবে এটার গ্যারান্টি আসলে নেই। সেজন্য আমরা তত্ত্বাবধায়কের কথা বলছি এবং আমি একমত যে ধাপে ধাপে নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়ে দিতে হবে, আমরা সেই জায়গায় কোনোদিন যাব, কিন্তু আমাদের তো বেশ কয়েকটা নির্বাচনের পরও তত্ত্বাবধায়কের অধীনে হতে হবে, এটা ফর শিওর। এবং আজিজ ভাই যেটা বলছেন সৎ নির্বাচন কমিশন দিয়ে বা সরকার দিয়ে এগুলো দিনের শেষে আমি সবসময় বলি যেটা যে এটা আমি খুবই একমত, আমি নিজেও প্রচুর এই কথা বলি, শুধুমাত্র একটা 5 বছর পর পর যদি অ্যাকসেপ্টেবল নির্বাচন আপনি করতে পারেন, আপনি চান বা না চান পাল্টাতে হবে। ধরে নিলাম মিলন ভাইয়ের দল, ওনারা মনে করছেন আমার তো পেশি শক্তি দরকার, টাকা দরকার, আমি তার কাছ থেকে টাকা নিয়েছি, ওকে দিয়ে দিলাম। ডেমোক্রেটিক সিস্টেমে কি হয়, 2 দিন পর মানুষ কিন্তু আপনাকে আর নেবে না। সো আপনি ভয়ে হলেও কাজটা করবেন না, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন অমর্ত্য তার এই যে দুর্ভিক্ষের গবেষণায় বলেছেন যে ডেমোক্রেসি থাকলে এবং প্রেস ফ্রিডম থাকলে দুর্ভিক্ষ হয় না, গরিব দেশ হইলেও। উনি অনেকগুলো এভিডেন্স এনে দেখিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত ভীষণ গরিব দেশ, আফ্রিকার তার চাইতে পার ক্যাপিটা ইনকাম বেশি থাকা অনেক দেশে দুর্ভিক্ষ হয়েছে, ভারতে হয়নি। উনি সিম্পল একটা কথা বলেছেন, যেটা জায়গায় যদি দুর্ভিক্ষ হয়, নিউজ যদি হয়, যে সরকার ক্ষমতায় আছে তার ইচ্ছে, উনি এভাবে বলছেন, তার ইচ্ছে না থাকলেও সে ওখানে স্টেপ নেয়, কারণ তাকে পরের ভোটে জিততে হবে। তার মানেটা হচ্ছে এই একটা ভোটই আসলে অনেক কিছু ঠিক করে দেবে। সৎ প্রার্থী বলেন, করাপশন কমানো বলেন, পেশি শক্তি বলেন, মাস্তানি বলেন, আপনি লিখে রাখেন তৃতীয় চতুর্থটাতে যখন আমরা যাব নির্বাচনে, ওটা হবে না। আমরা আজকে আরেকটা শোতে প্রিন্স ভাই সহ ছিলাম, যেমন ধরুন এনসিপি, আমি জানি না তারা সাকসেসফুল হবে কিনা, তারা তাদের ফান্ডের কিন্তু এক ধরনের ট্রান্সপারেন্সির আলাপ শুরু করেছেন। আমরা তাত্ত্বিকভাবে ধরে নিলাম তারা যদি এটা করতে পারেন, যে দেখো আমি ক্রাউড ফান্ডিং করছি, আমার এই টাকা পেয়েছি, আমি এইভাবে খরচ করছি, আমি এভাবে টাকা আসছে, আস্তে আস্তে দেখবেন বিএনপির উপরে চাপ তৈরি হবে যে তুমি টাকা কোথায় পাচ্ছ, তুমি যে এত বড় প্রোগ্রাম পাচ্ছ, কোত্থেকে টাকা আসছে, এই হিসেবটা দাও। তারপর আস্তে আস্তে দেখবেন তাকেও কিন্তু ওই পথে আসতে হবে। সকল সংস্কারের যেসব বিষয়ে বিএনপি অ্যাগ্রি করছে না এবং অনেকেই মনে করেন এটা সঠিক, গায়ের জোরে হবে না। যদি দেখা যায় সমাজে আরেকটা পার্টি এই চাপটা তৈরি করতে পারছে, মানে চাপ মানে মানুষকে বোঝাতে পারছে, এই যে দেখো কথার কথা, বিচার বিভাগ বিএনপি স্বাধীন ঠিক মতো করলো না, ক্ষমতায় গেল, বিরোধী দল শোরগোল করবে, যে দেখো শেখ হাসিনা আমাদের কথা, আমরা কিন্তু তখনও বলেছি, কিন্তু শেখ হাসিনা আমাদের কথাকে পাত্তা দেয়নি কেন? কারণ আমরা ভ্যালুয়েবল ছিলাম না, আমাদের ভোটের দরকার ছিল না। কিন্তু যে ক্ষমতায় থাকবে এবং যদি 5 বছর পর সে ভোট দিতে চায়, ওকে কিন্তু মানুষের কথা শুনতে হবে, ওকে কান পাততে হবে, ওখানে মাস্ট। সো এভাবেই কাজগুলো করবে। এই জন্য আমি আজিজ ভাইয়ের কথা বলে রিপিটই করছি, 1 বছর 2 বছর প্রায় যখন বলে এই লিখে ফেললে সংবিধান আইন লিখে ফেললে হয়ে যাবে, এই ফাইট আমরা দীর্ঘদিন থেকে না, এটা হয় না, লিখতে হবে, কিন্তু একটা চর্চার মধ্যে দিয়ে যাব। আরও একটা জিনিস খেয়াল করি, শেখ হাসিনার 15 বছর কিন্তু আমাদের আগে যে জায়গাটায় ছিলাম আমরা সেই জায়গায়ও নাই, আমরা পেছনে চলে গেছি, আমাদের দৌড় কিন্তু আবার অনেক পেছন থেকে শুরু হয়েছে। একটা ইনস্টিটিউট এখানে এক্সিস্ট করে না এখন, আর একটা ইনস্টিটিউট এক্সিস্ট করে না, আপনি যা ইচ্ছে তা করে। মানে বাংলাদেশে একটা জিনিস উদাহরণ দিই, 8ম সংশোধনী এরশাদ করলো, করার পরে এই যে সুপ্রিম কোর্টের বেঞ্চ যে বাইরে নিয়ে গেল, একটা ভালো স্টেপ ছিল, এরশাদ করলেও ভালো স্টেপ ছিল। বাতিল ঘোষণা করছে না সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, প্রধান বিচারপতিকে কি ঘাট ধরে বের করে দেওয়া হয়েছিল? অথচ আপনি খেয়াল করুন 16th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছে, একটা প্রধান বিচারপতিকে গান পয়েন্টে দেশের বাইরে চলে গেছে। মানে কোন জায়গায় আমরা আসলে চলে গেছিলাম, কোন জায়গায় চলে গেছি? একটা পুলিশ, একটা বিচারপতি বলছে সুপ্রিম কোর্টের যেমন শপথবদ্ধ রাজনীতিবিদ, আমরা ওই জায়গা থেকে খুব র্যাডিক্যালি খুব ফাস্ট সবকিছু হয়ে যাবে এই আশা করার দরকার নাই। আমরা যদি এই নির্বাচনের প্রসেসটা চালিয়ে যেতে পারি, তার সাথে অন্য আলোচনাগুলো ক্রমাগত চলতে থাকবে, আস্তে আস্তে আমি মনে করি আমরা ভালোর দিকে যাব। জি, রহিদ হোসেন প্রিন্স, সামনে নির্বাচন এবং নির্বাচনের আগে অনেকগুলো ঘটনা ঘটছে, আমরা সেই আলোচনাগুলি করছি। সাম্প্রতিক একদিন পরেই ঈদ এবং বলা হচ্ছে যে এবারের ঈদটা একটু ব্যতিক্রম ঈদ, ঢাকার বাইরে ঈদের রাজনীতি এবং ঈদের নির্বাচনী একটা আমেজ, এবং এটা আপনারা যে কথাগুলো সবসময় বলেন, তখন আলোচনা এসেছে টাকার খেলা, আর্থিক মন্দার এই সময়ে টাকার খেলা, ঈদের নির্বাচনী আমেজ, এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি ওই জায়গায় যাওয়ার আগে এই আলোচনায় প্রভুক্ত হয়ে আমি দু একটা কথা বা কি বলবো যে কিছু দায়িত্বের কথাটাও বলি, যে রাজনীতিক উত্তরের না, আমি দায়িত্বের রাজনীতিক কর্মী হিসাবে এটা বলি। দেখেন, আমার বিবেচনায় এই যে আলোচনাগুলো, এই পজিটিভ আলোচনাটা হলে হয় কি, যারা শ্রোতা তারা কতগুলো খোরাক পায়, চিন্তার জগতে আসতে পারে। কারণ তাই না হলে আমাদের চোখের সামনে যদি হয়, ধরেন আমি যদি জাহিদ ভাইয়ের ওই কথাটাকে ধরি, যেটা সবাই প্রায় বলেছি, কালকেই লিখলে সব হয়ে গেল, তো আমাকে তো আগে মনোজগৎটা ঠিক করতে হবে যে না, একটু
সময় নিয়ে করে কি করতে হবে। তাই এই জায়গায় আমি 2-3টা কথা বলি। একটা আমিও জানি, উনিও একটু বলেছেন যে এই যে নির্বাচন কমিশন তারা কিভাবে জবাবদিহিতা করবে সেটাও আছে, যদিও ওনারা যেভাবে প্রস্তাব করেছে তাতে নির্বাচন কমিশনের দ্বিমত আছে, সেটা আমরা জানি। আমরাও কিন্তু ওনাদের সাথে কথা বলছিলাম যে এটা মিনিমাইজ করতে হবে। তার মানে আমি বলছি যে জবাবদিহিতার জায়গাটা সবারই থাকতে হবে। আবার জবাবদিহিতার নামে এমন কিছু আমরা করব না যাতে উনি আবার মনে করে যে ওনার কথা না শুনলে তো ওনার হাতে এমন পাওয়ার যে আমাকে করতে হবে। এটা একটা পয়েন্ট বললাম। কিন্তু আমি অন্য আলোচনা না যেয়ে বলি, যেমন ধরেন একটা দল, অর্থের কথাটা বলেছে বলে আমাদের বিবেচনা একটা দলের অবশ্যই ডেমোক্রেটিক আচরণ করতে হবে। মিলন ভাই ঠিকই বলেছেন, এই নির্বাচন কমিশনের যত ক্ষমতা আছে সেইটাও তো তারা করে না। একটু এই উদাহরণটা দিতে চাইছিলাম না, তবুও মুখে আসছে বলে বলি। আমি এই কত সপ্তাহ বা 10 দিন আগে বুঝছেন নির্বাচন কমিশন থেকে ফোন করছে আমাকে, কারণ এখানে আমি সেক্রেটারি হিসাবে আমি হয়তো কি পারসন, তা বলে যে যদি কিছু মনে না করেন একটা কি 21 সালের একটু আর্থিক যেটা ওইটা খুঁজে পাচ্ছে না, একটু কি আমাদেরকে দিতে পারবেন? আমি বললাম যে 21 সালে যদি না পান, ধরেন সিপিবি না দেয়, পরেরটা নিলেন কেন, পরেরটা নিলেন কেন, পরেরটা নিলেন কেন? কারণ আমি তো সব দিয়েছি নিজে, আমি জানি। সরি বললো, তা যাই হোক, আমি এটাকে বললাম অনির বলতে চাইনি। কারণ ঘটনাচক্রে আমি কাকতেলে পার্টি অফিসে ছিলাম এবং তখন যিনি আমার অর্থের দায়িত্ব উনিও আমার সামনে, আমি বললাম যে দেখেন তো ফাইলটা পাওয়া যায় কিনা। উনি সাথে সাথে দিলেন, 2 মিনিটের মধ্যে আমি ছবি তুলে দিলাম, ধন্যবাদ জানালো। তার মানে আমি বলছি যে না দেখার পজিশনটা কোথায় হয়, ক্ষমতা থাকলেও করে না। মিলন ভাই যেটা বলছে এটা তো করতে হবে, করতে হবে, নাইলে হবে না। আমরা বলি যে একটা দলের ডেমোক্রেটাইজেশন মানে আমাদের বিবেচনায় তার যে নীতিমালা সে গ্রহণ করে সেইটাই তার দলের কর্মীদের পার্টিসিপেশন আছে কিনা, নেতৃত্ব নির্বাচিত হচ্ছে কিনা ভোটে, আরেকটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা আছে কিনা। সেই জায়গায় আমার মনে হয় যে আমাদের যাওয়ার জায়গাটা আছে, আমরা যেতে পারি। আরেকটা কথা খালি বলে শেষ করি, সেটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে আমাদেরই পরিবর্তন আনার কথা দরকার। এটা একটু অটো আমরা করতে পারি কিনা। যেমন বোঝার জন্য বলি, যেটা আমাদের বিরুদ্ধে একটা বড় অভিযোগ, আমরা করেছি কিনা তা না বলে আমি রাজনীতিবিদদের অভিযোগ হিসাবেই আমি নিতে চাই। 90-এর যে আচরণবিধি আমরা করেছিলাম হয়তো আমরা পালন করি নাই, হয়তো যারা ক্ষমতায় ছিল তাদের ঘাড়ে লোড বেশি পড়ে। তো এইবারও আমরা কিন্তু আলোচনার মধ্যে আছি যে এই যে মুখ দেখাতে কি বন্ধ আমাদের মধ্যে অনেক সময় আছে না, এইটা থেকে কিভাবে উত্তরণ ঘটান, যে আমরাই তো জনগণকে বলতে পারি। এই যে এত বড় কোনো অভ্যুত্থান যে ভাই আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি করবো না, বা আমাদের পরস্পর আচরণ এরকমের হবে, এটা করবো না ওটা করবো না, আমরা কেন বলবো না? সেই রকম একটা জায়গায় আমরা আসতে পারি কি না? এই যে সংস্কারের কথা খালি কাগজে অন্যরা বলে দেবে তা কেন, এইরকম জায়গায় রাজনৈতিক দলগুলো যেতে পারি কিনা সেইটা আমি মনে করি যাওয়া দরকার। আর আপনার ওই কথার একটা ছোট্ট করে বলি, এইবারও ঈদ খুবই স্বাভাবিক, নির্বাচন একটা হবে ধরে নেওয়া হচ্ছে যদি অন্য কোনো বড় দুর্ঘটনা না ঘটে। তা আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের দলটলও, আমিও ঢাকার বাইরে ন্যাচারাল আমার যেখানে আমার মা থাকেন এবং যেটা অঞ্চল সেখানেও যাব। তো এইটা তো একটা হয়, আগের দিনে আছে একটা টাকা পয়সা অমুক জায়গাগুলো ঘটে, এটা একটা যদি বলেন আমাদের কালচারটা এরকম, একটা নেতা আসবে ওই রকম হয়, যদিও আমাদের বামপন্থীদের সেটা হয় না, অন্যান্য দলগুলোতে ঘটে। কিন্তু আমি মনে করি যে এইবার অন্ততপক্ষে যতটুকু দেখছি যে মানুষের কাছে যাওয়া, দেখা সত্য করা, এবং এইটার মধ্য দিয়েও মানুষের কিছু ফিডব্যাকও পাওয়া যাবে এখনকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে। তো সেইটা যদি ধরেন আমরা যারা এখানে যাচ্ছি, বিশেষ করে যেসব দলের কথা বলা হয় যারা নানাভাবে অর্থ জোগাড় করে, চাঁদাবাজি অন্য জায়গাগুলো আছে, তারা যদি এখানে একটু রেসপন্সিবল আচরণ করে, তার মধ্য দিয়ে কিন্তু রাজনীতিবিদদের সম্পর্কে যে নেগেটিভ কথাগুলো আসে সেইটাও আমাদের কিছুটা শ্রদ্ধায় আগানোর কাজটাও করবে। আমি জেনারেল ফর্মে শুধু আমার দল না, সব রাজনৈতিক দলগুলোর কথা বললাম। সেরকম একটা সিগন্যাল আমার মনে হয় আমরা ভাবতে পারি, বা আজকেও এখানে আমরা যারা আছি আমরাও সেরকম একটা সিগন্যাল সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে এই কথাটা বলার জায়গায় যেতে পারি। কারণ কেন রাজনীতি সম্পর্কে অভিযুক্ত হতে হবে, কেন আমাদের কথা শুনবে না, কেন আমাদের কথা বলে কেউ চাঁদাবাজি করবে? আমরা এখানে এসে লম্বা লম্বা কথা বলে যাব, কিন্তু এখানে দেখব যে আমাদের দলের, আমি কোনো বিশেষ দল বলছি না, যে তারা কর্মীরা এরকম একটা জায়গায় যাবে। সেই জায়গা থেকে উত্তরণের, ওই সংস্কৃতির উত্তরণের জায়গাটা করতে হবে। আর এটা করতে গেলে যে পয়েন্টটাকে প্রথমে বলা দরকার ছিল, আমি ইচ্ছা করেই বলিনি, যাই বলেন না কেন আমরা বামপন্থীরা এটা মনে করি, আপনি আমাদের সংবিধানে কিন্তু অনেক দুর্বলতার পরও আছে যে অনুপার্জিত আয় ভোগ করার কোনো অধিকার নাই। যদি এবার বাজেটে আপনারা আবার সেই কালো টাকা ভোগ করার সুযোগ করে দেওয়া হয়েছে, তাই এই অনুপার্জিত আয় যাতে করে ভোগ না করা যায়, এইটাকে যদি আপনি স্ট্রিক্টলি দমন করার জায়গায় যেতে পারেন, ওই যে উনি অসতের কথা বলে যেটা বলতে চাইলেন, দেখবেন বহু কিছু সমস্যার সমাধান হয়ে যাবে।
সুতরাং অর্থনৈতিক এই দুর্বৃত্তায়ন দূর করার কাজটাও আমাদের যেমন করতে হবে, আর রাজনৈতিক সংস্কৃতি উন্নত করেও আমরা যদি সিগন্যাল দিতে পারি, তাহলে যেটা বললাম যে গণতন্ত্রের পথে হাঁটার যে পথ আমরা করেছি, এইবার সে একটা পথরেখা রচনা করি, আর সময় লাগবে, এইটা সবাইকেই বুঝতে হবে বলে আমরাও মনে করেন। জি, আনমে এহসানুল হক মিলন, চাঁদাবাজির কথা এসেছে এবং নেতাদের, অর্থাৎ সেখানে যারা নেতা আছেন তাদের দায়বদ্ধতার বিষয়টি আসলে কি? হ্যাঁ, আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় যাওয়ার আগে এই আলোচনাটাই আমরা একটু শেষ টেনে নেই। এটা বলতে চাচ্ছি, ধরেন এই যে 2008 নির্বাচনের পরে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে হাইকোর্ট থেকে রায় দেওয়া হলো যে তিনি নির্বাচনে অবৈধভাবে অংশগ্রহণ করেছেন, এবং আমাকে এই হাইকোর্টে যেন আমি অ্যাপিল না করতে পারি সেই জন্য আমাকে কিন্তু সে জেলে ঢুকিয়ে রেখেছে 3.5 বছর মিথ্যা মামলা দিয়ে, শুধু এই কারণে। ফাইনালি যখন হাইকোর্ট আদেশ দিল যে শি ইজ নো লঙ্গার এমপি, তখন তিনি করলেন কি, নির্বাচন কমিশন দৌড়ে গেলেন। এই চিঠিটা নির্বাচন কমিশন ইস্যু করবে ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে এবং ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারকে চাঁদপুর ডিস্ট্রিক্টে। উনি যোগ সাজসে জয়েন্ট সেক্রেটারির দ্বারা এই চিঠিটা ইস্যু করালেন। যখন জয়েন্ট সেক্রেটারি চিঠিটা ইস্যু করলো, তখনই ব্যাপারটা হয়ে গেল অন্যরকম, চলে গেল শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে গিয়ে উনি বললেন যে জয়েন্ট সেক্রেটারি ইস্যু করতে পারে না এই নির্বাচনে হেরে যাওয়ার বিষয়, এইটা করতে হবে সেক্রেটারি। দ্যাট ইজ ইন দ্য আরপিও। ইউ সি, আমি বলতে যাচ্ছি এবারে নির্বাচন সংস্কার কমিশন ফ্যান্টাস্টিক, আমি প্রত্যেককে চিনি, প্রত্যেক ভালো, কিন্তু একজনও লোক নেন নাই যিনি একাধিক নির্বাচন করেছেন। যেমন মনে করেন আমাদের মনিরুল হক চৌধুরী, তিনি জাতীয় পার্টি থেকে নির্বাচন করে দেখেছেন কিভাবে জোর করে ভোট নেওয়া যায়, আবার বিএনপিতে নির্বাচন করার সময় ওনাকে জোর করে হারিয়ে দিয়েছে আওয়ামী লীগ, সেটা উনি দেখেছেন। আবার ফেয়ার ইলেকশনেও উনি এমপি হয়েছেন, উনি 7-8 বার এমপি হয়েছেন, উনি জানেন নির্বাচন কি। কিন্তু এই ধরনের একজন লোক না হয় না। এখন যদি আমি প্রশ্ন করি যে এই যে নির্বাচন কমিশনে, এটা কনস্টিটিউশনাল পজিশনে সচিব আসে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, তো সচিব ইজ দ্য ব্রিজ উইথ দ্য গভর্নমেন্ট, হি ইজ দ্য ফাইন্যান্সিয়াল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, হি ইজ দ্য চিফ অফ দ্যাট। তখন উনি যখন গভর্নমেন্টের সাথে ব্রিজটা তৈরি করেন, তখন নির্বাচন কমিশন তো আলটিমেটলি কাজ করতে পারে। তাহলে নির্বাচন কমিশন তাদের যে পাবলিক সার্ভিস কমিশন থেকে তারা সিলেক্ট করেন, চাকরি করে, সেইখানে কেন স্বতন্ত্রভাবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আমরা গেল ঠিক না? তাই সাজেস্ট Correct, করেছি। এটা ঠিক, আমরা একমত। দেখুন, আমরা suggest করেছি। এই বিষয়গুলো, এই যে আরপিও প্রত্যেকটার ভিতরে দেখবেন এত সব ত্রুটি বিচ্যুতি রয়েছে। যদি একজন 7-8 বার নির্বাচন করার লোক যদি দিতেন, আমি মনিরুল হক চৌধুরী নামই বলা, উনার মতো লোকরা যদি ওখানে একজন মেম্বার শুধু বসিয়ে রাখতেন, তাহলেও দেখতেন কত কি বলতে পারতো যে কিভাবে। তা আমি তো শামসুদ্দিন চৌধুরী মানি কিভাবে আমাকে ম্যানিপুলেট করে 5 বছর আমাকে সংসদে যেতে দেয়নি, এগুলি তো আমরা দেখেছি। সেই জন্যই বলছি নির্বাচন কমিশনটাই হতে হবে সবচেয়ে স্ট্রং, সেই জায়গাটাই ওনারা কাজ করছে। আমরা দেখতে চাই এই কাজগুলো সুষ্ঠুভাবে হয় কিনা। এখন এই চাঁদাবাজির কথা বলছেন, এইটা তো আমাদের দেশে মসজিদের জন্য চাঁদা উঠায়, কাফনের কাপড়ের জন্য চাঁদা উঠায়, চাঁদা হচ্ছে কন্ট্রিবিউশন, বুঝলেন? এখন এইটাকে ব্যাড টার্মেতে নিয়ে গেলে হবে না। চাঁদ রাত্রে চাঁদা, এইগুলি তো আমরাও দাদা নানিকে আব্বাকে সালাম বলছি চাঁদ রাত্রে চাঁদা দিতে হবে। তা আপনাকে চাঁদাটাকে সবসময় ব্যাড অর্থে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু এই যে টোল কালেকশনের পদ্ধতিটা, যেটা আওয়ামী লীগ সরকারের সময় শুরু হয়েছে, সেই জায়গাটা আওয়ামী লীগ যখন এটা ফেলে চলে গেছে, ওই যে বলতো না 0 পয়েন্টে কি আমরা ক্ষমতা রেখে আসবো নাকি, তো আওয়ামী লীগ যখন ফেলে চলে গিয়েছে, কেউ না কেউ সেখানে কুড়িয়ে নিচ্ছে। এইটা এই ইন্টারিম গভর্নমেন্টের এই কয়েকদিন বেশি হচ্ছে, তার কারণ কি জানেন? এই গভর্নমেন্ট এগুলি উৎসাহিত করছে। দিস গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল ফর দ্যাট। এই গভর্নমেন্ট যদি সঠিকভাবে ডিল করতো, তাহলে চাঁদাবাজি হতে পারতো না। আমার এলাকায় চাঁদাবাজির জন্য এসপি রে কথা বললে এসপি শুনতে চায় না। এসপি মনে করে সবাই তো হচ্ছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফল, আমি সহ। তো উনি এটা শুনতে চান না। হি ইজ ওয়েটিং হু উইল কাম ব্যাক টু দ্য পাওয়ার, দেন হি উইল টেক দ্য স্ট্যান্ড। এই দেশে যে চাঁদাবাজি হচ্ছে এর জন্য দায়ী এই সরকার। আচ্ছা, ওই যে নির্বাচন হয়েছিল লতিফুর রহমান সাহেবের সময়, সেই সময় এক রাত্রে এসে সমস্ত ইউনো, ওসি, ডিসি, এসপি সব ট্রান্সফার করেছিল না? সকলকে ট্রান্সফার করেছিল না? আচ্ছা, এই সরকার কি পারতো না যে ইউনো আওয়ামী লীগের সময় অ্যাপয়েন্টমেন্ট, যে এসিল্যান্ড আওয়ামী লীগের সঙ্গে, যে ওসি সেই সময় অ্যাপয়েন্টমেন্ট, যারা এই লোকদেরকে দুর্বৃত্তায়নে সহযোগিতা করেছে, লোকাল গভর্নমেন্ট সব কিছু, তারা কি এটাকে চেঞ্জ করেছে, বদলি করেছে, কোথাও শিফট করেছে? দিস গভর্নমেন্ট they don't look for anything. তারা কি করছে আমরা ঠিক জানি না। অতএব তাদের স্বল্পকালীন সময় এই জন্য আলোচনা সমালোচনা করতে চাই না। বাট চাঁদাবাজি যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট এর জন্য দায়ী, তাদের অ্যাডমিনিস্ট্রেশন দায়ী, তাদের অফিসার দায়ী, তারা এই প্রিভিলেজগুলি দিচ্ছে। যারা করছে তারা দায়ী না।
আর ভাই আপনি যদি আমেরিকায় কি আপনি চাঁদাবাজি করতে পারবেন? আপনি কি ক্রাইম করতে পারবেন? মানুষ স্বভাবতই দোষ করবে, কিন্তু তাকে প্রোটেকশন দিতে হবে। আপনি এলএ রাইটের কথা মনে আছে? আমেরিকায় 3 মিনিটের জন্য এলএ রাইট হয়ে গেল, কত লোক মারা গেল। তারপর তারা কি করলো? রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরা থেকে ধরে নিয়ে কে কে ওই রাইটে অংশগ্রহণ করেছে, রাতের অন্ধকারে একটা একটা করে ধরে নিয়ে গেল। সবগুলি তো বিচার হলো। তাহলে আইন যদি থাকে তাহলে হয়। আমাদের দেশে কোনো কোনো থানায় আসামি ধরতে গেলে 2 দিন লাগতো নৌকায়, কিন্তু সেই জায়গা তো আইন ছিল, তখন তো আইনকে মানুষ শ্রদ্ধা করতো, ভয় পেত। আর আমেরিকায় যদি আপনি 3 মিনিটের ভিতরে পুলিশ টেলিফোন করার পরে আপনার সামনে না এসে দাঁড়ায়, তাহলে আপনি সিটিকে সু করতে পারেন। আমার এরকম ঘটনা রয়েছে। আমার বাড়ির সামনে ভ্যান্ডালাইজিং হচ্ছে, আমি ফোনে বলছি, সাথে সাথে অপারেটর মেয়েটি আমাকে বিভিন্ন প্রশ্ন শুরু করলো। আমি একটা পর্যায়ে এত অ্যানয়েড হলাম যে বলতে শুরু করলাম যে তুমি আমাকে এত প্রশ্ন করছো কেন? আমি দেখছি তাই তোমাকে বলছি। সে কোনো অ্যান্টাগোনাইজ হচ্ছে না, সে বিরক্ত হচ্ছে না, সে আমাকে প্রশ্নই করে যাচ্ছে। এই প্রশ্নের মধ্যেই দেখি 2 দিক থেকে এসে ব্লক হয়ে গেল, ক্রিমিনাল ধরা পড়ে গেল। তার মানে কি? সে আমাকে ফোনে রেখেছে, আমি ফোন ছেড়ে দিতে চাচ্ছি, সে ফোন ছেড়ে দিচ্ছে না, কারণ আমার সাথে কথোপকথন এটা ওয়্যারলেসে প্রত্যেকটা অফিসারের গাড়িতে যাচ্ছে, তারা শুনতেছে আমার কথোপকথন, সেখান থেকে তারা লোকেট করছে, পিক করছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আইন যদি ঠিক থাকে জনগণ কিছু করতে পারে না। আগে আইন ঠিক করুন, সরকারকে আগে ঠিক হতে হবে, জনগণ পরে ঠিক হবে। ঠিক হবে। জি, এম এ আজিজ, সরকারকে দায়ী করলেন। আসলে এই যে আলোচনা হচ্ছে এবং গত কয়েকদিন ধরে গণমাধ্যমে আমরা দেখছি যে এই বিষয়টি আসছে, বিশেষ করে জুলাই আন্দোলনের কথা। এই আন্দোলন কি বেহাত হয়ে যাচ্ছে কিনা বা বেহাত হয়ে গেছে কিনা? না, জুলাই আন্দোলনের যারা প্রবক্তা, যারা দাবি করে, তারা তো আস্তে আস্তে কেমোথেরাপি খেয়ে ছোট হয়ে যাচ্ছে। কারণ 52 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি প্রায়ই বলি সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। কিন্তু কোনো ছাত্র নেতারা সরকারের অংশ নেয় নাই এবং কোনো ছাত্ররা এত বিতর্কিত হয় নাই এবং কোনো ছাত্ররা এইভাবে মব জাস্টিসে ব্যবহৃতও হয়নি। আপনি দেখেন সব ছাত্র নেতাদেরকে জনগণ, যত দেশের অবস্থা যাই থাকুক না কেন, ওই ছাত্রদেরকে সবসময়ই কিন্তু সম্মান করত। কিন্তু এই ছাত্ররা কিন্তু সেটা হচ্ছে না। এই জন্যে আমি বারবারই আগেও বলি, এই ধরেন 8, 9 থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির ধরেন 4 বছরের কোর্স 6 বছর, 5 বছরের কোর্স 6টা ব্যাচ, এই 8টা ব্যাচ পুরোটা ধ্বংস করে দিল। শেষ, জেনারেশন গ্যাপ। অটোমেশনের যুগে এই ছাত্ররা কেউ লেখাপড়ায় মনোযোগী না। আপনাদের শ্রেষ্ঠ মাস্টার অলিম্পিক কি পাওয়া, আপনার বিশ্ববিখ্যাত প্রাইজ পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস শিক্ষক, তিনি একবারও ছাত্রদের পড়াশোনার কথা বলেছেন? একবার উচ্চারণ করে সবাইকে কার ব্যবসায়ী হও। উনি যেমন সব ব্যবসা নিয়ে নিতেছে একা একা, ওরকম ছাত্রদেরকেও ব্যবসায়ী। শিক্ষা বাজেটটাও বেশি পেলাম না, 1.7। আগে বলতাম দক্ষিণ এশিয়ার মধ্যে বাজেট কম শিক্ষা ক্ষেত্রে, এখন আপনার উগান্ডার সে বাজেট কম। অর্থাৎ এই দেশে শুধু সার্টিফিকেটের নামে যে কাগজ দেওয়া, সার্টিফিকেট ধরায় দেওয়া হচ্ছে, এটা তাবিজ ছাড়া আগামী 5 বছর পরে ব্যবহার করতে পারবেন না। সারা বিশ্বে প্রবাসীও নেবে না, কারণ অটোমেশনের যুগে নেবেন না তো। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা এতগুলো সংস্কার কমিশন করছে, শিক্ষার জন্য কোনো সংস্কার করে নাই। আপনার স্বাস্থ্য দেখেন, চিকিৎসায় দেশের চিকিৎসার উপরে কারো আস্থা নেই, অথচ শিক্ষাটাও বাজেট নাই, নেই। যেখানে রোবট অপারেশন করে, অনেক কিছুই করে, আধুনিক হয়ে গেছে, আমাদের দেশে কোনো চিকিৎসা এবং শিক্ষা, যে দুটো জিনিসের উপরে পৃথিবী আগামী 10 বছর পরে দাঁড়ায় থাকবে। কোনো ব্যবসা দিয়ে দেশ দাঁড়াবে না, শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো হচ্ছে প্রথম দাঁড়ায় থাকবে এই বিজ্ঞানের যুগে। তাছাড়া অন্যটা হলো সব সেকেন্ডারি, ওই 3-0 দিয়ে চলবে না। আগে লাগবে হলো শিক্ষা, তারপরেই লাগবে স্বাস্থ্য, এরপরে অন্য কিছু। তো আমাদের দেশটা আমি নিজেই দেখতেছি, এই ধরেন এই যে সামনে 26 সালে আমরা অন্যান্য দেশে যাচ্ছি না, জিএসপি সুবিধা বাদ, ইনকাম ট্যাক্স, যত লোন নেবেন ট্যাক্স বেশি। বিশ্বব্যাংক ফোরকাস্ট করছে 3.3% জিডিপি বাংলাদেশের ভূখণ্ডে নাই। আপনি দেখেন টাকা তো এই সরকারের আমার লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই, এবং আপনি ওয়েট করেন 2026 সালে দেশে দুর্ভিক্ষ হচ্ছে, এই জায়গায় চলে, অথচ এই সরকার নির্বাচন দিবে না, সরকার চালাতে পারে না, অথচ নির্বাচন দিবে না। নির্বাচন দিয়ে রাজনীতিবিদরা করুক না, এই যে বললাম না,
ওই ছোট্ট একটু সংস্কার করুক না। এই যে দেখেন এই যে ইয়ে করলো কি এনবিআর সংস্কার করছে, গভীর রাতে দিয়ে দিছে। আবার এই যে মুক্তিযোদ্ধাকে এটা দিচ্ছে, এটা কোনো প্রয়োজন ছিল? সবাই গভীর রাতে দেয় না, গভীর রাতে, সব গভীর রাতে মারি দেয়। আর ওই যে প্রেস সেক্রেটারি একটা বানাইছে, হ্যাঁ শিক্ষিত লোক, তাতে প্রেস কনফারেন্সও রাত 4টা হয়েছে একটা, কিন্তু গুহার ভিতরে ছিল, ওই এনটিভি ভবনের গুহার ভিতরে থাকছে, ভালো সাংবাদিক, কিন্তু হেতে এসে ওই যে বলে না পুঁটি মাছ সমুদ্রে ফেলে লাফায়, নদীর ভিতরে লাফায়, উনি খালি লাফাইতেছে। উনি কয় এই সরকারের সব কিছু করার এখতিয়ার আছে, সব কিছু। এগুলো অনেক লম্বা ডিবেট, এগুলো কইতেই গেলাম না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে 100% মিড গাইড হচ্ছে। তিনি যতই মানি আর না মানি, দেখেন এই টেবিলে বসে সম্ভবত সে উপস্থাপনায় ছিল না, এই যে আওয়ামী লীগের প্রেস সেক্রেটারি হয়েছিল আমাদের নাঈম হাসান খান, ইউনূসের পক্ষে বলতে গিয়ে কত আমি হ্যাকেল হয়েছি, তার পক্ষে লিখছি যে সে জাতীয় সম্পদ, 6 তলায় উঠাইছে নামাইছে, কেউ ছাপে না, আমি ছোট থেকে ছাপাই দিয়েছি। তারপরে কিন্তু সে যে এই দেশটাকে এইভাবে ব্যবসায়ী কেন্দ্র বানায় ফেলবে এবং এই দেশটা সব লুটেদের হাতে তুলে দিবে এবং দেশটারে পুঙ্গ করে ফেলবে, এটা আমি কল্পনা করিনি, স্বপ্নেও দেখিনি। এত বিখ্যাত লোক, এত সেলফিশ আমার মনে হয় পৃথিবীতে আর আছে কিনা সন্দেহ, আমার খুবই সন্দেহ। দেশটাকে একদম সামনে 2026 সালে আপনারা 4 জনই সচেতন, আমি বললাম, আমি মূর্খ লোক বলে যাচ্ছি, 2026 সালে এই দেশে দুর্ভিক্ষ হবে, ঠেকাইতে হবে সবাই মিলে, উপায় নাই। এখন না, একমাত্র নির্বাচন দিলে ঠেকে যাবে। কারণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সময় কোনো লোকাল এবং বিদেশি কোনো ব্যবসায়ী বিজনেস করবে না। সুতরাং অর্থ যদি জোগাড় দেন, নির্বাচিত সরকার লাগবে। জাহিদুর রহমান এটা প্রশ্ন করেন, আমি কোন দিক থেকে শুরু করবেন? আমি বলছি আরপিও নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু এখন দুর্ভিক্ষের লাইনে চলে গেছে, তো বেকারত্ব বেড়ে যাওয়া, আর্থিক মন্দা, ব্যবসা বাণিজ্য অচল অবস্থা, ওইটাই শুরু। আচ্ছা, ওটা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, মানে আমরা সাম্প্রতিক সময় এই আলাপটা তো প্রচুর দেখছি, মানে ওয়ার্ল্ড ব্যাংকের ফোরকাস্ট আছে এবং সরকারের একটা হাইপ তৈরির চেষ্টা আছে যে বিরাট বিনিয়োগ হবে, ওই প্রতিনিধি আসছে, জাপানের লোক আসছে, চায়নার লোক এসছে, ওনারা গেছেন, একটা বিরাট প্রেজেন্টেশন হয়েছে, পৃথিবীর ইতিহাসে নাকি এরকম আর প্রেজেন্টেশন হয় নাই, এবং এক প্রেজেন্টেশন দেখে সুর করে সবাই চলে আসবে, এটা হয় না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকার আসলে, সেই সরকারের প্রধান সমস্যা এখানেই হবে। আমি সরকার যখন প্রথম আসে তখনও সরকার আসলে কতদিন টিকতেই পারে, সে থাকতে চাইলেও থাকতে পারবে কি না, এই প্রশ্নটা আসলে মূলত অর্থনৈতিক কারণেই হবে। যেমন ধরুন একটা ইন্ডিকেটরের কথা বলি, গরুর হাটে গরুর বিক্রি কমে গেছে। আচ্ছা, এর মধ্যে বিরাট গরুর বিক্রির পেছনে হয়তো একটা কেউ বলছেন হতেও পারে যে আওয়ামী লীগের লোকজন পালিয়ে টালিয়ে গেছে, ওদের অনেকে এখন নাই, এক একজন অনেকগুলো কিনে টিনে দিতে। আচ্ছা ঠিক আছে, আবার নতুন যাদের টাকা করি হয়েছে তারাও ভয় কিনছে না, বড়টা কিনছে না, কোন সময় নিউজ হয়ে যায় ধরে ফেলবে, মতিউর রহমান ছাগল কাণ্ড, নতুন করে যাতে কোনো কাণ্ড না হয় তারা সতর্ক আছে। তার চেয়েও জরুরি কথাটা হচ্ছে অর্থনীতির মন্দারও এটা একটা ইন্ডিকেটর। এটা হলো জরুরি কথা যে সাধারণ মানুষের কাছেও যথেষ্ট পরিমাণ টাকা নাই, যারা কোরবানি যেভাবে দিত, যে আগে একটা গরু দিত, এখন তার সে হয়তো শরিক নিয়ে দিচ্ছে, এটা হবেই। মানে ধরে নিলাম যে ডক্টর ইউনূস অসাধারণভাবে দেশ চালাচ্ছেন, তারপরও আসলে এটা হবে না। কেন জানেন? আপনি ধরে নিলেন আপনি বেহেশতে আছেন, কিন্তু আপনি জানেন আপনি 1, 1.5, 2 বছর পর দোজখে যাবেন, কথার কথা। তা আপনার পরিকল্পনা থাকবে আমি দোজখে গিয়ে কিভাবে বাঁচবো, এটাই নিয়ম। সো ডক্টর ইউনূস যদি আমাদেরকে স্বর্গে রাখে নাই, কিন্তু যদি রাখতেও বলছি, ব্যাপারটা কেন বললাম, আপনি যখন ইনভেস্ট করবেন আপনার এই হিসাবটা থাকবে। আমি আরও পেছনে যাই, শেখ হাসিনা তো ডাকাত ছিল, তার পুরো সবাই ডাকাত। ওই ডাকাতের সময়ও কি ব্যবসায়ীরা ব্যবসা করে নাই? কিন্তু সে তখন কি জানতো, আমাকে এই ডাকাতের সার মধ্যেই ব্যবসা করতে হবে, সে তার মতো করে কিন্তু পরিকল্পনা করেছে। তাহলে বটম লাইন কি? অর্থনীতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে অনিশ্চয়তা। এই সরকার কতদিন আছে? এটা কি ডিসেম্বর না জুন? এটা কি 5 বছর আছে? এই সরকারের সাথে অ্যালাইন লোকজন সকাল বিকাল টেক ওভার হয়ে যেতে পারে। এই যে হাজার রকম কথাবার্তা চলছে, এই জিনিসটাই সংকটের সৃষ্টি করছে। সুতরাং আনলেস একটা ইলেকশন হয় এবং আমরা ধরে নিলাম যে ওই সময়ও নিখুঁত কোনো সরকার হবে না, বিএনপির সময় নানান অনিয়ম দুর্নীতি হবে, কিন্তু ব্যবসায়ী তখন চিন্তা করবে এই সরকারটা নির্বাচিত, এই সরকার 5 বছর থাকবে, আমি এই সরকারের সাথে কিভাবে ব্যবসা করব, কোথায় ম্যানেজ করতে হবে, আমি আরো খুলে যদি বলে দেই, সবকিছু ঠিকঠাক করেই তারা ব্যবসা করতে যাবেন। আরেকটা জরুরি কথা, এটা বলে রাখা জরুরি, ওই নির্বাচিত সরকারে কিন্তু পাওয়ার সেন্টারটাকে চেনা যাবে। এই সরকারে কিন্তু পাওয়ার সেন্টার আপনি চিনতে পারছেন না। এটা কি ডক্টর ইউনূস? এটা কি স্টুডেন্টদের মধ্যে অমুক, বা ইউনূসের মধ্যে আবার ক্যাবিনেটের অমুক তমুক?
জি। নাকি এখানে সেনাবাহিনীর প্রভাব কি আছে, হাজার রকম কথাবার্তা। জি। So, অনেক পাওয়ার সেন্টারের সরকার আসলে ঠিক মতো কাজ করে। আচ্ছা, অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি এক কথায় কিছু প্রশ্ন করতে চাই। রহিম হাসান প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত 10 মাসে দেশ যেভাবে পরিচালিত হচ্ছে তাতে কি জনগণ সন্তুষ্ট কিনা? না, এক কথায় বললে আমরা যখন বিশেষ করে গ্রামাঞ্চল উপজেলায় যাই, আমি দেখি খুবই অসন্তোষ শব্দটা ব্যবহার করলাম। এবং এইখানে আপনি আলোচনার সূত্রে যেটা আসছে দেখছেন। আরেকটু কথা আমি যদি সুযোগ থাকে খালি বলি, আমরা 12ই অগাস্ট ওনার প্রথম আমন্ত্রণে যখন গেলাম, মিলন ভাই যে কথাগুলো বলেছে আমরা কিন্তু তখন বলেছিলাম যে দেখেন কোনো গোষ্ঠী বা দল নির্বাচিত হয় নাই, আপনি একটা নীতিমালা করেন এবং বিভিন্ন জায়গায় রিপ্লেস করতে হবে, যোগ্য দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ করেন। উনি ওই পথেই হাঁটলেন না। 5ই অক্টোবর ওনাকে বলেছিলাম যে গণতন্ত্রের কাছে আসতে হবে, এবং লিখিত আছে বামজোটের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা, তার জন্য যা যা সংস্কার করার দরকার সংস্কার করে আপনি নির্বাচনের জায়গায় যেতে হবে। ওই বছরের কথা বলছি। ওনারা সেই কাজটাও করলেন না, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেয়নি। তো ন্যূনতম গণতন্ত্রকে অগ্রসর করা ছাড়া এখন যে সংকট, এই সংকট উত্তরণের কোনো পথ নেই, এবং তার জন্য আমাদের নির্বাচনের যাত্রাটা শুরু করতে হবে। জুলাই আন্দোলন কি একটি গোষ্ঠীর কাছে বন্দী কিনা? আনোয়ার ইসলাম মিলন। নিশ্চয়ই না, আমি তো মনে করি না। তার কারণ জুলাই আন্দোলনের পরে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার উত্তরণের পদ্ধতি কিন্তু বিএনপি আগেই বলে দিয়েছে। আমরা 2023 সালের 13ই ফেব্রুয়ারি যে রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছি, তখনই আমরা দেখেছি এই দেশ কোন দিকে যাচ্ছে, কি হবে, কোন পথে যাচ্ছে বাংলাদেশ। সেই সময় তো আমরা সলিউশন দিয়ে দিয়েছি। এই যে আজকে এই যে এত কথাবার্তা, এত কিছু, আজকে বিএনপি সর্ববৃহৎ দল, বিএনপি আগামী নির্বাচনে জয়যুক্ত হবে, এটা অনেকেই বুঝতে পেরে বিএনপির বিরুদ্ধে লেগেছে। সেই জন্য তো বিএনপি বলেছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছে আমরা সকলকে নিয়ে নির্বাচনের পরে সরকার গঠন করব। এটা সলিউশন দিয়ে দিয়েছে। এবং ডক্টর ইউনূস ওয়েলকাম টু বি ইন দ্য নেক্সট গভর্নমেন্ট আফটার দ্য ইলেকশন। সকলকে নিয়ে দেশ পরিচালনা করা হবে। কারণ বিএনপি এখন একটা বৃহত্তর দল। এই দলকে আপনি অবহেলা করতে পারছেন না, পেরে উঠবেন না। আমরা বলছি না, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি না, কিন্তু বিএনপি তো সর্ববৃহৎ দল, ওয়েটিং টু বি পাওয়ার। সেই দলটি যখন বলেছে যে নির্বাচনের পর সকলকে নিয়ে আমরা একত্রে আমরা এই রাষ্ট্র পরিচালনা করব, তাহলে এই যে জুলাই বিপ্লবের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টে তো আমাদের 31 দফায় রয়েছে। জি, এম এ আজিজ, সাধারণ জনগণের মাঝে কি আপনি হতাশা লক্ষ্য করছেন কিনা? হতাশা না, খুবই ক্রাইসিসে আছে। আপনি চিন্তা করেন, মধ্যবিত্তরা নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে। আপনি বললেন, আগে এক প্রশ্ন করছেন ঈদের ভিতরে নির্বাচনী হাওয়া, একমাত্র জামাত 300 সিটে নমিনেশন দিয়ে দিছে, এবং অন্য পার্টি বিএনপি ধরেন কমপক্ষে 2, উপরে 5-6 জন প্রার্থী এক এক আসনে এক একটা আসনে। এবং এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ 6টা প্রার্থী থাকলে 6টা গ্রুপ তৈরি হচ্ছে, এবং তারা ঘোরাঘুরি করতেছে। সব লোক, মানুষজন, জনগণ কিন্তু নির্বাচনমুখী হয়ে আছে। এটা কিন্তু ভাবতে হবে। এখন একমাত্র সরকারের পক্ষ থেকে নির্বাচনের ব্যাপারে কোনো ক্লিয়ার কোনো সিগন্যাল কিন্তু যাচ্ছে না। তো আমি এই জন্যে বলছি যে দেখেন, এই যে জুলাই সনদ কথা বলা হচ্ছে, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এটার ঘোরতর বিরুদ্ধে। কারণ জুলাই সনদ বাংলাদেশ শুধু জুলাই না, 71 থেকে 2024 পর্যন্ত সনদ। আপনি কোন ভাষায় করবেন এটা যেন আমি বুঝতে পারি যে 1971 সাল থেকে 2024 পর্যন্ত সব 71কে বাদ দিয়ে কোনো সনদ টনদ মানি না। একেবারে পরিষ্কার বক্তব্য। 71 রেখে তারপরে আপনি সনদ যুক্ত করেন, কোনো সমস্যা নেই। 71 থাকবে নাম্বার 1, তারপরে অন্য কিছু যোগ করবেন। ডক্টর জাহিদুর রহমান, জুলাই আন্দোলন থেকে লাভবান কি মুষ্টিমেয় কোনো গ্রুপ কিনা? আমি মনে করি না। মানে একটা ইমিডিয়েট লাভের কথা বলতে পারি যে নানান রকম ক্ষমতার জায়গার আশেপাশে যারা আছেন তারা কিছু কিছু ক্ষেত্রে সোকল্ড লাভ নিচ্ছেন, কিন্তু জুলাই আন্দোলনের যে মূল লাভ আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনাকে বিদায় করতে পারা। মানে শেখ হাসিনাকে বিদায় করতে না পারলে আমাদের পরের স্টেপটা আমরা নিতে পারছিলাম না। আমরা একটা গণতান্ত্রিক যে রাষ্ট্র তৈরি করতে চাই সেটা কষ্ট করে করেই আমরা আগাবো। ভাঙাচোরা দল, ভাঙা সমালোচনা আছে, সেই দলেরকে নিয়েই আগাবো। একটা নির্বাচনী ব্যবস্থা, তারপর আস্তে আস্তে আমাদের প্রতিষ্ঠানগুলো গড়বো। সেই যে মূল জায়গাটা, সেটা তো আমরা আসলে পেরেছি। সেজন্য এটা দিনের শেষে রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে লাভ তো হয়েছেই। সুতরাং এটা মুষ্টিমেয় রাষ্ট্রের জন্য হবে। তবে এটা জরুরি সেটা হচ্ছে আমরা এই গণতান্ত্রিক ব্যবস্থা যদি ধরে রাখতে পারি। এবং আমি এই কথাটা যোগ করতে চাই, ধরুন এই নির্বাচন হলো,
মানে চোখ বন্ধ করেই বিএনপি হয়তো ক্ষমতায় আসবে ফেয়ার ইলেকশনেও, বিএনপি এসে বাংলাদেশের গণতান্ত্রিক বা নির্বাচনী ব্যবস্থাটাকে টিকিয়ে রাখবো, এই সিদ্ধান্তটা তাকে নিতে হবে। আমি জিতি হারি, আমি ফেয়ার ইলেকশন দেব এবং সেটা হারলে আমি চলে যাব, এই বোধ যদি থাকে। আমি আবারও বলি, দুর্দান্ত কনস্টিটিউশন লেখেন, দুর্দান্ত আরপিও লেখেন, বিএনপি এসে যদি সিদ্ধান্ত নেয় আমি গায়ের জোরে ক্ষমতায় থাকবো, এটা কেউ ঠেকাতে পারবে না। এটা এরকমই আসলে, খুবই দুঃখজনক, কিন্তু দিনের শেষে এই সদিচ্ছাটাই ম্যাটার করে। সো আমরা ওইটা যদি করতে পারি তাহলে এই যে জুলাইয়ের যে সুফল, আমরা এই জুলাইয়ের কারণেই ভবিষ্যতে আমাদের গণতান্ত্রিক সমাজ তৈরি করতে পারবো, সবার লাভ হবে। জি, নিশ্চয়ই আমরাও আশাবাদী, আশা করতেই পারি। রানাময় এহসান রক মিলন, ডাক্তার জাহিদুর রহমান, রহিল হোসেন প্রিন্স এবং এম আজিজ, আমরা চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।